আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে 5 আগস্টের পরে আপনি দেখেন সবাই নেতা। জামাতের লোকজনও পেয়ার পদ্ধতি কিন্তু বোঝে না। জাতীয় পার্টি যদি এককভাবেও নির্বাচনে যায় আমরা ক্ষমতা আসতে পারবো ইনশাল্লাহ। কিশোরগঞ্জ রাস্তা বলতে পল্লী গ্রাম কোনো কিছু আছে না, সব আওয়ামী লীগ সরকারে। তবে জামাত এইটা হলো ইসলামী দলের রুটে যাওয়া, এটা আমি মনে করি না বালা। এই আওয়ামী লীগ সরকারই দেশ ভালো চালাইছে, ভালো চলছে, দেশে কাজ করছে। আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ পিয়ার কি এই জিনিসটি বোঝে না। একটা জিনিস যখন না বুঝেই আন্দোলনে যাচ্ছে, জামাতের লোকজনও পিয়ার পদ্ধতি কিন্তু বোঝে না। তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে, আর যাওয়ার পরে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে পিয়ার কি, তখন কিন্তু ওরা সুস্পষ্ট উত্তরটি দিতে পারছে না। আমরা দেখেছি বিগত সময়ে কিছুদিন আগেই যে নির্বাচন হয়েছে ঢাকসুতে, সেই রকম নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তা আমি আশা রাখি যে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, 100% আস্থা ফিরে পেতে পারে। কারণ বিগত যে 17 বছর যে সময়টা আমরা পার করেছি, মানে বিএনপি পার করেছে, সেই সময়টাতে বিএনপি শুধু নিরপেক্ষ ভোট এবং গ্রহণযোগ্য ভোটের জন্য আন্দোলন করেছে, যাতে করে মানুষ ভোটের অধিকারটুকু ফিরে পায়। অন্য কোনো দল কিন্তু এই আন্দোলনে সামিল হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার আলোকে বিএনপি নতুন প্রজন্মের প্রতিটি আকাঙ্ক্ষা প্রত্যাখ্যাকে করবেন। নির্বাচনকে ঘিরে জনগণের প্রধান চাওয়া হচ্ছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। আমার দৃষ্টিতে বিএনপি সবচেয়ে বড় শক্তি হচ্ছে গণতন্ত্র রক্ষাকারী দল হিসাবে। এনসিপি আমাদের সাথে মিলে তারা গণ অভ্যুত্থানে কাজ করেছে, কিন্তু আমরা তাদের মূল শক্তির যোগান দিয়েছি আমরা সাধারণ জনগণের শক্তি ছাড়া এনসিপি কখনো গণ অভ্যুত্থানে সফল হতে পারত না। সব দলেই অংশগ্রহণ করুক, আমরা চাই প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি সরকার গঠন করুক, এটা আমরা চাই। জাতীয় পার্টি যেহেতু একটি বড় দল, তো অবশ্যই তাকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে, কিন্তু আওয়ামী লীগ তার বিপরীত। গত 16 বছর যাবৎ বিএনপি শুধু গণতন্ত্র রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করেছে। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি থেকে শুরু করে সাধারণ জনগণ কেউ ভোট দিতে পারেনি। অবশ্যই আমরা দেখেছি রাতে ভোট হয়েছে, দিনের হওয়ার কথা ছিল, সেখানে আগের রাতেই ভোট হয়ে গিয়েছে। আর এই ধারাবাহিকতায় আমরা দেখেছি কিছুদিন আগে ঢাকসু নির্বাচনও এরকম করে হয়েছে। আমরা আশাবাদ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষমূলক নির্বাচন হবে বলে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আমরা আশাবাদ যেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার আশা রাখছি আর কি। আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ পিয়ার কি এই জিনিসটি বোঝে না। একটা জিনিস যখন না বুঝেই আন্দোলনে যাচ্ছে, জামাতের লোকজনও পিয়ার পদ্ধতি কিন্তু বোঝে না। তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে, আর যাওয়ার পরে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে পিয়ার কি, তখন কিন্তু ওরা সুস্পষ্ট উত্তরটি দিতে পারছে না। আমি মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে বাঙালি হিসাবে যে কেউ তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার ধর্ম পালনের অধিকার রাখে। আমরা তাদের কাছে গিয়েছি এবং তারা বলেছেন যে তারা বিএনপির পাশে আছেন এবং ধানের শীষের পক্ষে তারা সব সময়ের জন্যই থাকবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য থাকবেন। জাতীয় পার্টি যদি এককভাবেও নির্বাচনে যায়
আমরা ক্ষমতায় আসতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই জনগণের সমস্যা সমাধানে জাতীয় পার্টির অবশ্যই ভূমিকা আছে। একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, ছাত্র জাতীয় পার্টি যখন থেকে প্রতিষ্ঠা হয় তখন থেকেই জনগণের সাথেই জাতীয় পার্টি জড়িত। জনগণের সমস্যা সমাধান নিয়ে, জনগণের ভালো মন্দ নিয়েই জাতীয় পার্টি সবসময় এই দেশের কল্যাণে কাজ করেছে, জনগণের কল্যাণে কাজ করেছে, আগামীতেও করবে ইনশাল্লাহ। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। জাতীয় পার্টি একটা সময় সরকার ক্ষমতায় ছিল, 9 বছর রাষ্ট্র শাসন করেছিল। ওই সময়টাকে জাতীয় পার্টি এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বর্ণযুগ বলে। ওই ধারাবাহিক অব্যাহত রাখতে বাংলাদেশের জনগণের কাছে আমরা যাচ্ছি। আমরা ওই ধারা অব্যাহত দ্বারা রাখতে জনগণের কাছে আমাদের জাতীয় পার্টির পরিকল্পনা এবং ইতিহাস তুলে ধরছি, যাতে আগামীতে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এবং দেশের কল্যাণের জন্য মানুষের জন্য ভালো কিছু করতে পারে। আমরা সেটা আশাবাদী। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে যদি বাংলাদেশের নির্বাচনের ভাবমূর্তি নির্বাচনের মতো হয়, নির্বাচনে আসার মতো যদি সুযোগ থাকে, সব কিছু যদি ঠিক থাকে, যদি একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচন হয়, একটা ফেয়ার নির্বাচন হয়, সেখানে জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করবে। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে গেলে আমরা অবশ্যই জয়ের সম্ভাবনা দেখি, কারণ বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটা ফ্যাক্ট। এই দলটি 9টা বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে জাতীয় পার্টি অনেক সময় অনেক সিট পেয়েছে। সেই আশাবাদ থেকে আমরা আশাবাদী জাতীয় পার্টি যদি এককভাবেও নির্বাচনে যায় আমরা ক্ষমতায় আসতে পারবো ইনশাল্লাহ। রাজনৈতিক মতামত সবার ভিন্ন ভিন্ন থাকতে পারে, তো আমার মতে আমি বলবো জাতীয় পার্টি একটা নিট অ্যান্ড ক্লিন রাজনীতি করে, জনগণের স্বার্থে রাজনীতি করে, জনগণের ভালো মন্দ নিয়ে আলোচনা করে, সবসময় জনগণের সাথে থাকার চেষ্টা করে। বর্তমান সময়ে যা বাংলাদেশের রাজনীতিতে বা জাতীয় পার্টি বর্তমান ফ্যাক্ট। যারা এখন বলছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তো এই দোসর যদি না থাকে, সেই হিসেবে যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সবথেকে বড় একটা বিরোধী ফ্যাক্ট। এটা সব রাজনৈতিক দলের জন্য। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমাদের পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ভাই বলেছেন যে জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, সবার আগে বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে সবার আগে চিন্তাভাবনা করা হবে। বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে সবার আগে চিন্তাভাবনা করা হবে। দেশের জনগণ যাতে সবসময় ভালো থাকে, কোনো অভাব অনটন, কোনো দুর্বৃত্ত যেন না থাকে, কোনো সন্ত্রাস বিরোধী যেন কাজ না হয় বাংলাদেশে, এই বিষয়গুলো সবার আগে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে এই বিষয়গুলো দেখা হবে ইনশাল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বিএনপি ছাড়া আমার মনে হয় না আর কোনো দল আছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সরকার ক্ষমতা হাত বদল করে আসছে এবং বাংলাদেশের জনগণ এই তিনটা রাজনৈতিক দলকেই বেশি চেনে, সেটা রাজনীতির ক্ষেত্রেও এবং মার্কার ক্ষেত্রেও। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে লাঙ্গল মার্কার ভোট দেওয়ার কারণ অনেক কারণ থাকতে পারে। আমি যেটা মনে করি সবথেকে বড় কারণ, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ নাই, কোনো নারী কেলেঙ্কারি নেতা নাই, কোনো মাদক দ্রব্য জাতীয় কোনো নেতা নাই। আমরা কোনো দলকে কখনো ছোট করে দেখি না বা কারোর সাথে কোনো শত্রুতামূলক কথাবার্তা কখনোই বলি না। জাতীয় পার্টি সবসময় শান্তি পরিবেশে বাংলাদেশের রাজনীতি করে এসেছেন। বাংলাদেশের জনগণের জন্য নিরাপত্তা দিতে জাতীয় পার্টি সবসময় চেষ্টা করেছেন। আপনারা যদি একটু আগের কথায় চলে যান, এই জুলাই আন্দোলনেও জাতীয় পার্টি কিন্তু সংসদে বিরোধিতা করেছেন এবং আবু সাঈদ যেদিন হত্যা হয় সেদিন রাতেই রংপুরে জাতীয় পার্টির ব্যানারে, বাংলাদেশের যে কোথাও কোনো রাজনৈতিক ব্যানারে কোনো মিছিল প্রোগ্রাম হয়, কিন্তু জাতীয় পার্টির ব্যানারে মিছিল হয় এবং আমাদের অনেক নেতাকর্মী আটক হয়। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে আমরা না, জনগণ চায় একটা ভালো অবস্থানে দেখতে, কারণ জাতীয় পার্টি যারাই নেতাকর্মী আছে, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা আছে, তাদের হাত ধরেই অনেক উন্নয়ন হয়েছে অনেক জায়গায়। তো সেই জনগণগুলো চায় যে আগের মতোই উন্নয়ন যেন হয়, এর কারণেই জাতীয় পার্টি ক্ষমতা আসা দরকার এবং
আমরা ওই রকমই প্রার্থী খুঁজে নিচ্ছি। মনে হয় না। কেন মনে হয়? কারণ আমার তো আগে থেকেই দুর্নীতিবাজ। ইসলামী আইন করলেই তো হবে না, ইসলামিক সেই জিনিসটা পরিচর্যা করতে হবে, সেটা তো ওদের এখনও মন মানসিকতা নাই। যে সরকার দেশের জন্য ভালো করবে সেই ধরনের সরকারের দরকার। একেবারে লাজুক অবস্থা, ব্যবসা বাণিজ্য যেভাবে চলতেছে তাতে মানুষের দিন যাওয়াই মুশকিল। ব্যবসা বাণিজ্য করে কারো সংসার চলতেছে না আর কি। দলীয় সরকার থাকলে পারে ব্যবসা বাণিজ্য ভালো হতো। যে এই মুহূর্তে যদি দলীয় সরকার আসতো তাহলেই দেশের পরিস্থিতি ভালো হতো, জনগণ টাকা পয়সা বাইর করে খরচ করতো, কিন্তু এই মুহূর্তে তা তো করতেছে না। সবার মনের মধ্যে আতঙ্ক, যে কোনো সরকার আসলে তখন দেখা যেত যে মানুষজন রাজনীতিক দিক দিয়েই হোক আবার যে কোনো বিষয়ে হোক মানুষজন বের হতো। এখন বর্তমানে তো কারো বার হওয়ার কোনো ক্ষমতাও নেই। ভোট তো আমি দেই নেই একবারও না, না দেওয়ার কারণে ভোট দিলেও চুরি করে, না দিলেও চুরি করে, তো ভোট দেবো কেমন করে? যদি এই সরকার জনগণের সেবা করার জন্য ভোট দেয় তাহলে অবশ্যই ভোট দিতে পারবো। আর ভোট যদি ডাকাতি না হয়, যে সরকার জনগণের জন্য কাজ করবে সেই ধরনের সরকারের দরকার। পীরগঞ্জে তো অনেক কিছু উন্নয়নের দরকার, যেমন জেলা হলে এবারে আরও ভালো হতো। জেলার দরকার, জেলা হলে দোকানপাট বসতো, অফিস আদালত হতো। পীরগঞ্জে অনেক অফিস আদালত হতো, তখন আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলতো। এখন তো অফিস আদালত নাই, একটা কোর্ট ছিল, সে কোর্টও আমাদের পীরগঞ্জে নাই, সব কিছু রংপুরে। এমন মানুষ যদি বাইরের লোকজন পীরগঞ্জে না আসে তাহলে তো ব্যবসা বাণিজ্য হবে না। আর তো অবশ্যই হচ্ছে, কারণ গভর্নমেন্ট সরকার ছাড়া যে কোনো সরকার, স্থানীয় সরকার ছাড়া হবে না। ইনি তো ক্ষণিকের জন্য আছে, দেশে কি উন্নয়ন করবে? করতেই পারে, মানুষ দল গঠন করবেই, কারণ হলো যে কেউ একটা দল গঠন করতে পারে, কারণ ওরা আন্দোলন করছে, আন্দোলন করে একটা দল গঠন করছে, তাতে তো জনগণের জন্য ভালো হচ্ছে। যত দল হবে তত ভালো না, কারণ ওরা দীর্ঘ 17 বছরে কাউকে ভোট দিতে দেয়নি, এই কারণে ওদের না আসাটাই ভালো। তাদের বিচার হওয়ার পর তারপরে অংশগ্রহণ করা দরকার। জনগণের যে জানমালের যতটা ক্ষতি করছে তারা এই ক্ষতি পোষণ না করে দিয়ে এমনিতে যারা আবার নির্বাচন করে, আবার তো ওরা এই কাজে লিপ্ত হবে না। ওনার সম্পর্কে আর কী বলবো, উনি তো পালাই গেছে। দেশের যদি ভালো চাইতো তাহলে তো উনি দেশ ছেড়ে পালাতো না। এই জনগণ মারি থুয়ে পালে গেল, এটা ঠিক করে নাই। দুর্নীতি করছে, দুর্নীতি বেশি করছে সরকার। শেখ হাসিনা ভালো, কিন্তু ওরা আমলারা অনেক দুর্নীতি করছে, অনেক, যা বলার মতন না। মনে হয় না। কেন মনে হয়? কারণ আমার তো আগে থেকেই দুর্নীতিবাজ। ইসলামী আইন করলেই তো হবে না, ইসলামিক সেই জিনিসটা পরিচর্যা করতে হবে, সেটা তো ওদের এখনও মন মানসিকতা নেই। বাংলাদেশে ইসলামিক আইন শাসন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ওদেরকে। ওরা দেখবেন যে নারী লোক বাইরে বেরোতে দেবে না, নারী লোক বাইরে বার না হলে চাকরি করবে কারা? নারী লোকেই তো অর্ধেক দেশের 12 নারী লোক চাকরি করে। ওরা যদি এই ইসলামিক আইন শাসন করে তাহলে তো নারী লোক বাইরে হবে না। স্কুল কলেজ যাইতে দেখবে যে এমনভাবে বের হওয়া লাগবে যে নিজের মেয়েকেও কেউ চিনতে পারবে না। এইভাবে ওরা দেশ শাসন করে, তখন তো দেশ চলবে না। আগামীতে এই নির্বাচন আসতেছে, আমরা জেনে গেলে জনগণের ভোট শান্তিতে দিবার চাই, শান্তিতে জনগণের সুবিধা পায় এই ভোট দিতে চাই। আর সামনে যে সরকার আসবে যদি শান্তিভাবে দেশ চালায় আর জিনিসের দাম যিনি কমায়, এটা আমরা চাই। ভালোই লাগে, খারাপ করেও লাগে না। মানে যে সরকার হইব আমার তারাই ভালো লাগে, মানে যে আমার শান্তিতে চালাই করি মানুষ, আমরা আমাকে শান্তিতে যে চালাইব হ্যাঁ আমাকে ভালো উচিত। ভালো আইলে দেখা যায় যে কেরা জনগণের চায় কারে নাকি কাকে চায় এটা দেখা যায়। বড় বলে কিন্তু আমার কাছে কিছু নাই, আমরা চাই শান্তি, যে শান্তিভাবে চালাইব তাই আমরা চাই। আমরা শান্তি মতো ভোট দিতে চাই, আমার একটা অধিকার আছে ভোটের, ওই অধিকারের ভোটটা আমরা দিতে চাই। আর কোনো জ্ঞানজাম চাই না, নির্বাচনে সুন্দর মতন দেশে চালাইবার চাই, চালাইবার করি আশা করি। আর এই যে চাল ডাল পিঁয়াজ যে হঠাৎ করে দাম বাড়ে গরিব মানুষের লেগে অনেক অসুবিধা জায়গা, গরিব মানুষ আমরা চলা পারি না, এই নিয়ে হঠাৎ দাম বাড়ে। তাতে নিরাপদ থাকে, নিরন্তর থাকে, এইটা আমরা চাই। আর নিরন্তর আছে মানে চলা পারি আমরা ভালো, যে কিনা ভালো চালায় তারে। নির্বাচন আমি বলতে চাই যে কিনা দেশ ভালো করে চালাতে পারে, এই যে আল্লাহ আনে ওটা আল্লাহর হুকুম, যে কিনা ওই যে টাকা জমা দেয়, ওই যে লবণ টাকা জমা দেয়, যে টাকাটা জমা দেয় আল্লাহ তাল্লার তরফ থেকে এদিকে পাস হয়ে যায়, এদিকে তার ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়। আমরা ওই আল্লাহ তালাই যারে নেয় তাহলে আমরা চাই। এই দেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এই 4টা দল ছিল, 3টা দল ছিল, 4টে হয়েছে। এই দেশ বৃহত্তর দল হইল বিএনপি, আওয়ামী লীগ। আর এই দেশটা হইল 71-এর পরের থেকে যা দেখতেছি
এই আওয়ামী লীগ সরকারই দেশ ভালো চালাইছে, ভালো চলছে, দেশে কাজ করছে, লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে আনছে, যে কাজ করতে পারে খাইতেও পারে। আমি চাই সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে ইলেকশন করলে দেশটা সুষ্ঠুভাবে চলবে। এই দেশ আমরা যা দেখছি আর এখন যা বর্তমানে দেখতেছি বহু উন্নত হয়েছে। বাংলাদেশের এই সোনার বাংলা বিশ্বের নাম ছিল না, ওখানে গণার মধ্যে বাংলাদেশ আছে। বাংলাদেশ এতটুক আগায় নিয়েছে আওয়ামী লীগ সরকার। আগামীতে যদি আওয়ামী লীগ সরকার এই অংশগ্রহণ না করে নির্বাচনে, তাহলে বৃহত্তর নামের গণ্ডগোল হবে, বাংলাদেশে সুষ্ঠু হবে না। ভোট কেন্দ্রে যাব, সুষ্ঠু নির্বাচন হলে যাব, আর সুষ্ঠু না হলে যাব। আমি আগামী নির্বাচনে সুষ্ঠু হওয়ার কোনো আশঙ্কাই দেখতেছি না ভাই, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। এখন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ানোর পরে 5 আগস্টের পরে আপনি দেখেন সবাই নেতা। আপনি যেখানে যাইতেছেন আন্দোলন, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হইতেছে তাও আন্দোলন, আইন শৃঙ্খলা বাহিনী যাইয়া সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। দিনে দিনে সন্ত্রাস বাড়তাছে, যা আওয়ামী লীগ সরকারের আমলেও ছিল না। এখন কিন্তু মোহাম্মদপুরে এত সন্ত্রাসী ছিল না, এখন দিনে দুপুরে খুন হইতেছে, মার্ডার হচ্ছে, মানে কথা বলার কোনো পরিস্থিতিই নাই। সেখানে নির্বাচন হবে কিভাবে? সবাই নেতা, এইভাবে হলে তো নির্বাচন হবে না ভাই। আমার কাছে জামাতের রাজনীতি ভালোই লাগে, কারণ তারা দেখা গেছে একটা সমাবেশ করছে, সেখানে সবাই মনে করেন নিয়ম শৃঙ্খলা মাইনা যানজট ক্লিয়ার করে দিয়ে হলেও তারা তাদের সমাবেশ করতেছে। তারা কোনো চাঁদাবাজির সাথে জড়িত নাই দেখা যাচ্ছে। তো এখানে জামাতের রাজনীতি ভালোই, খারাপ না। বিএমপিকে কিভাবে দেখছি ভাই, বিএমপি মনে করেন যারা নাকি আপনার তৃণমূলের নেতাকর্মী আছে, তারা এমন এমন কাজ করতেছে যা ভাবনার বাইরে। তারা কি করে, তারা বলতেছে আমরা 17 বছর জেল জুলুম খাটছি, এখন আমরা খাবো। তারা এখন যে চাঁদাবাজি করতেছে তারা, আর নাম পড়তেছে হইলে গিয়ে বড় বড় নেতাদের, যে তারা চাঁদাবাজি করতেছে। কিন্তু তৃণমূলের নেতারা যে চাঁদাবাজি করে খাইতেছে, তৃণমূলের যে কর্মী সংখ্যক আছে তারা যে চাঁদাবাজি করতেছে, এটা ভাই বলার বাইরে। মানে তারা এমন এমন ভাবদাত আছে, তারা মনে করেন কাউরেই ছাড় দিবে না। একটা ব্যবসায়ীরাও তারা ছাড় দেয় না, একটা চার দোকানটাও তারা ছাড় দেয় না, তারা চাঁদা নিয়ে খাচ্ছে। তারা এখনও সরকার গঠন করে নাই, এখন সরকার গঠন ছাড়াই তারা তাদের ক্ষমতার প্রভাব দেখাচ্ছে সব জায়গায়। আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশের সব জায়গায় তারা সরকার গঠন ছাড়াই তারা ক্ষমতার প্রভাব দেখায় চলতেছে। আপনি আজকে কথা বলবেন, কথা বলার তো কোনো সুযোগ নাই। যেমন আমি আজকে ব্যবসা করতেছি, আমি যদি এখন কথা বলি, আমার ব্যবসা চালাইতে দিব না, আমার ব্যবসা তারা জীবনও চালাইতে দিব না। এই যে আমি কথা বলতেছি, এমন হইতে পারে রাত্রে আমার বাড়িঘর ভাঙ্গা লাগবে। আপনি কি করবেন? করার কিছু আছে? আপনার মিডিয়ার কাছে কইবেন, তারা যা করবে যে না আমরা করি। এনসিপি তো ভাই এনসিপি, এটা একটা ছাত্র রাজনীতি। এইখানে মনে করেন আপনার সবাই আছে, কে নাই? আর বাংলাদেশে তো ভাই মনে করেন 5 আগস্টের পরে যে এই এনসিপি রাজনীতিটা তৈরি হয়েছে, এইখানে মনে করেন যুবলীগ, ছাত্রলীগ অনেকেই আছে। এরা মনে করেন যা করতেছে ভাই, ধরতে গেলে হাতের 5টা আঙ্গুল সমান না, ঠিক এনসিপির সবাই এক না। তো এইখানে কিছু কিছু আছে এনসিপির নেতা কর্মী, এরা আছে, এরা মনে করেন ক্ষমতার দেখাইতেছে। তারা মনে করেন ছাত্র মানুষ, আমিও তো ভাই ছাত্র ছিলাম। আমি ভাই ইন্টার মধ্যে পড়ালেখা করে তারপরে পড়ালেখা সাইডে আজকে আমি কর্মজীবনে আসছি, তাই বলে কি আমি ছাত্র ছিলাম না? আমারও তো ভাই মনের ভিতরে কষ্ট আছে। আমি এখন ড্রাইভার বলে কি আমি মানুষ না? একটা অ্যাক্সিডেন্ট হইলে মনে করেন যাইয়া ছাত্ররা ড্রাইভারকে গাড়ি আটকাইতেছে, গাড়ি আটকায় তারা ফিটিং করতেছে, ফিটিং করে তারা টাকা খাইতেছে, গাড়ি চাবি লয়ে যাইতেছে। তো ভাই ছাত্ররা মনে করেন আরও বেশি বাড়াবাড়ি করতেছে ভাই, তারা মনে করেন গায়ে হাত তুলতেছে। একটা ড্রাইভারে আমি মনে করি আমি যদি একাই একটা ঘুষি দেই একটা নাকের ভিতরে, একটা ড্রাইভারের নাক দিয়ে রক্ত বেড়ে যাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় যদি ভাই 10 জন 20 জন ছাত্র আইসা যদি এই একটা ড্রাইভারের যদি মাথায় তুলে আছাড় মারে, এর মতো কষ্ট তো ভাই কোথাও নাই। একটা ড্রাইভারে মনে করেন স্টার্টিংয়ের ভিতরে ঘুষি দিতেছে, থাবড়াইতেছে, তাহলে তো ভাই কষ্ট না ভাই? আওয়ামী লীগকে কী চোখে দেখি বলতে ভাই, আওয়ামী লীগ 17 বছর যাই করছে, কিন্তু আওয়ামী লীগ ও মনে করেন এতটা খারাপ পজিশনে ছিল না। কিন্তু তারা একটাই খারাপ করছে, যে তারা ছাত্র আন্দোলনের সময় গণহত্যা করছে, এইটাই। তাছাড়া তাদের নিত্যপণ্য জিনিসের দামগুলো বাড়াইছিল, এই কারণ তাদের সময় তো দুর্নীতি অনেক হয়েছে, এই কারণেই তো মনে করেন তাদের পতন হয়েছে। আর হলো গণহত্যার কারণে, তাছাড়া তো তাদের পতন হয় নাই। আমি মনে করি এই নির্বাচনে আওয়ামী লীগ
অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না, তবে আমি মনে করি সব দলেরই অংশগ্রহণ করা উচিত। কারণ একটা বাংলাদেশ যদি সব দলের মিলা চালায় তাহলে সেখানে কোনো দুর্নীতি থাকার কোনো প্রশ্নই আসে না। আর একটা রাজনৈতিক দল যদি সারা বাংলাদেশের করে তাহলে সেখানে ভাই দুর্নীতি হবেই ভাই। আর যেখানে মনে করেন প্রতিযোগিতা থাকবে, মানুষের ভিতরে প্রতিযোগিতা হলে আমি যেমন আমি একটা ড্রাইভার, আমি কী চাবো, আমি যদি একটা কোম্পানিতে চাকরি করি, আমি আমার প্রফেশনে আমি যে কীভাবে আমার নিজের দেখাবো, আমার এক্সপিরিয়েন্স দেখাবো, আমি নিজে কতটা দক্ষ সেটা দেখাবো, সেটা নির্বাচন করবে হলো কোম্পানি যে আমার রাখবে, তাহলে আরেকজনটা বাদ দিয়ে দিবে। ঠিক সেরকমই ভাই একটা নির্বাচন হচ্ছে ভাই প্রতিযোগিতার নির্বাচন, এখানে সব দলের অংশগ্রহণ করা উচিত। হ্যাঁ, আর গণহত্যাকারী দল হিসেবে তাদের বিচার হওয়ার পরে যদি হয় তাহলে বেটার হয়, আর না হলে ভাই আর কিছু। এই দেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এই 4টা দল ছিল, 3টা দল ছিল, 4টে হয়েছে। এই দেশ বৃহত্তর দল হইল বিএনপি, আওয়ামী লীগ। আর এই দেশটা হইল 71-এর পরের থেকে যা দেখতেছি, এই আওয়ামী লীগ সরকারি দেশ ভালো চালাইছে, ভালো চলছে, দেশে কাজ করছে, লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে আনছে, যে কাজ করতে পারে, খাইতেও পারে। আমি চাই সবাই মিলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে ইলেকশন করলে দেশটা সুষ্ঠুভাবে চলবে। এই দেশ আমরা যা দেখছি আর এখন যা বর্তমানে দেখতেছি বহু উন্নত হয়েছে। বাংলাদেশের এই সোনার বাংলা বিশ্বের নাম ছিল না, ওখানে গণার মধ্যে বাংলাদেশ আছে। বাংলাদেশ এতটুক আগায় নিয়েছে আওয়ামী লীগ সরকার। আগামীতে যদি আওয়ামী লীগ সরকার এই অংশগ্রহণ না করে নির্বাচনে, তাহলে বৃহত্তর নামের গণ্ডগোল হবে, বাংলাদেশে সুষ্ঠু হবে না। ভোট কেন্দ্রে যাবো, সুষ্ঠু নির্বাচন হলে যাব, আর সুষ্ঠু না হলে যাব না, করবো না। তার পাশে আরো বৃহত্তর দল আছে, যেমন বিএনপি আছে, জামাত আছে, আরো অন্য দল আছে, এরা থাকবে। আমার যাকে ভালো লাগবে তাকে দেবো। এই তো দল আছে তিনটার মধ্যে যে কোনো বড় দল হইলে ওখানে বিএনপি, তার পাশে মনে করেন জামাত, জাতীয় পার্টি। এই দেশ এককালীন আমার জানা মতন এই বাংলাদেশে যত আয় উন্নতি করছে সব জাতীয় পার্টি আসার সরকার করে গেছে, তারপরে আওয়ামী লীগ সরকার করছে, আর এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছে। এই তো তার পাশে জিয়া রহমানও কাজ করছে। বর্তমানে এরা নাই। এই দেশ সুষ্ঠুভাবে কীভাবে চলবো? সবাই মিলেই চালাইতে হইব। এগুলো তো হবে, এগুলো তো ছিল না। আমরা জীবনে দেখি নাই, ছাত্র দল দেখি নাই, অন্য এই এখন বাংলাদেশে কত দল হয়েছে, এইসব দল ছিল না, এখন তো নতুন হয়েছে। আমি থাকবো না, আমার জায়গায় আর একজন থাকবে, এটাই দুনিয়ার নিয়ম। যে ভালো কাজ করবে তার জন্য জনগণ থাকবে, তার পক্ষে থাকবে। 3 ম্যাচের টি-20 সিরিজে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। গেল রবিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নিল টাইগাররা। আফগানিস্তানের দেওয়া 144 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপের মুখে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে 18 ওভারের আগেই জয় তুলে নেয় বাংলাদেশ। সাইফের ঝড় বাংলাদেশের সহজ জয়। ওপেনার পারভেজ হোসেন 14 রানে আউট হলেও অপর প্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ার প্লেতে সাইফের টানা ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ 33 রানে ফিরে গেলেও জাকির আলী ও সাইফ মিলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ইনিংসের শেষ দিকে সাইফ হাসান তুলে নেন তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আমজাইদের ওভারে একাই নেন 15 রান, যার একটি বিশাল ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে। সেই ছক্কাই তাকে নিয়ে যায় 50 রানের মাইলফলকে। শেষ দিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান 20 ওভারে তোলে 143 রান। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ বোলিং করে নেন 3 উইকেট, আর নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন 2টি করে উইকেট।
এই জয়ে বাংলাদেশ তুলে নিল 2018 সালের দেরাদুলে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া 3-0 ব্যবধানের ধবল ধোলাইয়ের প্রতিশোধ। সেবার পূর্ণ শক্তি আফগান দল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল। এরপর 2023 সালে রশিদ খানদের 2-0-তে হারানো গেলেও 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশের শোধ তুলে নিন বাংলাদেশ। অবশেষে সেই অধরা শোধটাই আজ তুলল টাইগাররা দারুণ পারফরম্যান্সে, আত্মবিশ্বাসে এবং ঐতিহাসিক পরিসমাপ্তিতে। 5ই আগস্টের আগের যে পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির ভিতরে পার্থক্য আছে। যেমন দেখেছেন 5ই আগস্টে আমরা প্রতিদিন রাজপথে আন্দোলন করতাম। আমি শেখ হাসিনার রোশন হলে পরে 6 মাস জেল খেটেছি। তাহলে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভালো আবার খারাপ। বলে কীরকম? এখন কিন্তু প্রতিটা মানুষ তার মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে। যেমন আমি এখন স্বাধীন মত প্রকাশ করতে পারছি। এটা কিন্তু খুনি লীগ যখন ছিল বাংলাদেশের রাষ্ট্র শাসন ক্ষমতায় তখন কিন্তু আমি এটা পারতাম না। এই একটা ভালো পয়েন্ট। আরেকটা খারাপ পয়েন্ট হচ্ছে আগে দেখা গেছে মানুষের জনজীবনের প্রতি মানে নিরাপত্তাহীনতাটা একটু ছিল, তবে এতটা ছিল না। এখন দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওইরকম একটা জনগণের উপরে যেরকম আইনশৃঙ্খলার দায়িত্ব থাকে, জনগণকে আইনশৃঙ্খলার যেরকম নিরাপত্তা দেওয়ার কথা আইনশৃঙ্খলা বাহিনী ওইরকমভাবে নিরাপত্তা দিতে পারছে না। এটার কারণ হচ্ছে আপনি মনে করেন এখনকার আইনশৃঙ্খলার ভিতরে বড় বড় যারা আইনশৃঙ্খলার বিশেষ করে পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীতে যারা আছেন এখানে এখনও খুনি লীগের দোসররা বসে আছেন বড় বড় সেক্টরের দায়িত্বে। তারা হয়তো সরকারকে ওইরকমভাবে পূর্ণভাবে সহযোগিতা করছে না। এই জন্য দেশের একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু ঢিলেঢালা। আমি মনে করি সরকার যদি কঠোর হয়, সরকারের যারা দায়িত্বে আছেন তারা যদি কঠোরভাবে নির্দেশনা দেন যে জনগণের জানমালের নিরাপত্তা তোমরা দাও, না দিতে পারলে তোমরা চাকরি ছেড়ে দাও। হাজার হাজার যুবক বেকার আছে, তাদেরকে আনমু। যারা এখনও জনগণের জন্য ভাবে, জনগণের জন্য চিন্তা করে, ওই রকম দেশপ্রেমিক ছাত্রকে আমরা এখনও সরকারের দায়িত্ব বা আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করা যায়। এখনও যারা ফ্যাসিস্টের দোসর আছে এরা চিন্তা করে যে এই সরকারকে যতটা জনগণের সামনে এই সরকারকে ন্যাংটা করা যাবে, এই সরকারের প্রতি জনগণের ক্ষোভ তত বাড়বে এবং খুনি লীগের পজিশনটা মুছে যাবে। মানে আমরা বুঝি কি, একটা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার অনেক বদনাম থাকে। এই বদনামগুলো 10 বছর পরে জনগণ ভুলে যায়। মানে দেখবেন 2001 সাল থেকে 2007 সাল 8 সাল পর্যন্ত বিএনপি কী করেছে, খারাপ করুক ভালো করুক এই জিনিসটা আমরা অনেকে জানি না। কিন্তু আবার দেখা আছে খুনি লীগ, আওয়ামী লীগ দেখবেন এই যে 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত কি করেছে, এগুলো কিন্তু 20 বছর পরে যে আমরা ভুলে যাব। এই যে রাজনীতির হীন মানসিকতা, যে ভুলে যাওয়া যে একটা মানুষ কি করেছে সেটা আমি জানি না, সে কি ভালো না খারাপ। যেমন এখন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দিলে বিএনপি খারাপভাবে দেশ চালাবে না ভালোভাবে দেশ চালাবে, বিএনপি জনগণকে কতটুকু দিতে পারবে না দিতে পারবে। বিএনপি তো 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাহলে 3বার রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা কীরকমভাবে দেশ পরিচালনা করেছে সেটা তো আমরা হয়তো ওরকমভাবে দেখি নাই। যারা আমাদের পূর্বপুরুষ ছিল, আমাদের বাবা চাচা, তারা দেখেছে। তাহলে বিষয়টা বুঝতে হবে দেশের এখন যে অবস্থা, তাতে মনে হয় দেশে একটি সুন্দর এবং গঠনমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। একটি নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত। আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে তো আপনার আইনশৃঙ্খলা বাহিনী লাগবে, পুলিশ বাহিনী লাগবে, বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী। এই পুলিশ বাহিনী, সেনাবাহিনীর ভিতরে যারা বিভিন্ন বড় বড় যেমন এসপি বলেন, ডিআইজি বলেন এবং এরকমভাবে যারা পদগুলোতে আছে, এরা কিন্তু আসলে নির্বাচনটা সুষ্ঠু, সম্পূর্ণ এবং নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, ভালো হবে, এদের উপর ডিপেন্ড করে। পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছে, এদের ভিতরে অসংখ্য খুনি লীগের দোসররা বসে আছে। এদেরকে যদি অপারেশন না করে যদি আপনি নির্বাচন দিয়ে দেন, তাহলে এই নির্বাচনটা দেখবেন ওই খুনি লীগের 3টা নির্বাচনের চাইতে একটা খারাপ নির্বাচন এরা করে দিবে। কারণ এরা চিন্তা করবে যে এই নির্বাচনটা যত বিতর্কিতভাবে উপস্থাপন করা যাবে দেশবাসীর কাছে, বিশ্বের কাছে, তত এই সরকারের তত এই সরকারের তত মান সম্মান চলে যাওয়া বা মানহানি হবে। এবং খুনি লীগের সেই নির্বাচনগুলোর মতো এই নির্বাচনটা হয়ে গেলে এই আইনশৃঙ্খলা বাহিনীর এবং দোসররা কিছুটা খুশিতে থাকে। আওয়ামী লীগ যেহেতু অনেক বছর ক্ষমতায় ছিল, তারা নির্বাচন না করলে তো মনে করেন একটু সমস্যা হতে পারে। তারা অনেক বছর ধরে ক্ষমতায় করে গেছে, যেভাবে হোক, প্রকৃতভাবে সুন্দরভাবে হোক বা অসুন্দরভাবে হোক, তারা তো নির্বাচন করে গেছে। দেশের মানুষের জন্য কোনো গরিব দুঃখের কোনো ক্ষতি করে যায় নাই, গরিব দুঃখের ভালো করে গেছে। মনে তো করি যে সুস্থ হবে, ভালোই। জামাত তো অনেকদিন ধরে আশাবাদী করতে পারবো, এবার তো মনে হয় যে জামাতে জায়গার আশা, কথা বলা যায়, মানুষের দৃশ্য বুঝিতে জামাতে বুঝবি। আমার কাছে মনে হয় যেন
বিএনপি আসলে ভালো হবে ক্ষমতা এবার। বিএনপি মনে করেন যে থাকলে দেশের অনেক কিছু উন্নতি হবে, আর যদি জামাত আসে তাহলে দেশের অনেক ক্ষতি হতে পারে, এবং কি দেশের মানুষেরও অনেক ক্ষতি হতে পারে। তারপরে দেশের সাধারণ জনগণ, আপনার আমার সবারই ক্ষতি হতে পারে। এই জন্যই অনেক ভালো লাগে। বিএনপির ভালো দিক, সবসময় গরিব দুঃখীর পাশে থাকে, তারপরে সবসময় গরিব দুঃখীকে সাহায্য করে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, এমনকি মানুষদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। হয় এটা তো প্রভাব ফেলতে পারে, কারণ আওয়ামী লীগ যেহেতু অনেক বছর ক্ষমতায় ছিল, তারা নির্বাচন না করলে তো মনে করেন একটু সমস্যা হতে পারে। তারা অনেক বছর ধরে ক্ষমতায় করে গেছে, যেভাবে হোক প্রকৃতভাবে সুন্দরভাবে হোক বা অসুন্দরভাবে হোক, তারা তো নির্বাচন করে গেছে। দেশের মানুষের জন্য কোনো গরিব দুঃখের কোনো ক্ষতি করে যায় নাই, গরিব দুঃখের ভালো করে গেছে। আমার মতামত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হবে, দেশের মানুষেরও ভালো হবে। এমনকি এখন দেখা যাচ্ছে কি জামাত ইসলাম যে মনে করেন যা কাণ্ড কারখানা শুরু করছে, এগুলাতে মনে করেন যে কি হবে পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী লীগেরও মানুষ তো, আওয়ামী লীগের মানুষ সরকার চলে গেছে, আওয়ামী লীগের মানুষ তো এখনও বাংলাদেশে আছে, তাদের উপরও ক্ষতি হতে পারে, এটাই আমি আশা করি। তাদের রাজনীতি বলতে কোনো কিছু হবে না, তাদের রাজনীতি একটু ভালো লাগে না। তাদের মনে করেন এক একজন এক এক দিকে, এক একজন ওই দিকে, এক একজন এই দিকে, মনে করেন তাদের কোনো সংগঠনের ঠিক ঠিকানা নাই। মনে তো করি যে সুস্থ হবে, ভালোই। জামাত তো অনেকদিন ধরে আশাবাদী করতেছে, করতে পারবে, এবার তো মনে হয় যে জামাতে যাইবার আশা, কথা বলা যায়, মানুষের দৃশ্য বুঝিতে জামাতে বুঝবি, যে সন্তান মন্তান সেগুলা নিজেই হইব, সুস্থভাবে যে চালাইব বোঝা যায়। খেলার পরে যে কী করবো ওটা তো ভালো। হ্যাঁ মনে করেন বিএনপি দেখছি আর জামাত দেখি নেই, এই তো মানে বিএনপি যদি যাইতে পারে, হয়তো জামাতও যাইতে পারে, ওটা তো বলা যাবে না। নাম রইলাম রাজার প্রজা, নাম কাছে সবই বলা, দুই ওটাই বলা, যে রাজা যাই ওই যাই আমার মাইনে নিতে হইবে। কি জিনিস কয় ওটার কি ছাত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন নতুন যারা যাইব তার তো মনে হয় ভালোই হইবে, ভালোই করবার চেষ্টা করবো। আর পুরান তো মনে করেন একরা করছে দেখছে, জানাশোনা সবই দেওয়া উচিত। ভালোই ছিল, চালাইতে তো খারাপ চালায় না, দেখি কিনে দেশ তো ভালোই চালাইছে দেখছি। বয়স্ক ভাতা মাতা, বৃদ্ধ ভাতা, কত রকমের সাহায্য করছে দেখছি। 5 টাকা তো কাজ করছে, আবার মানুষের কাঠ মাঠ অনেক রকমই করে দিচ্ছে দেখতে, মোটামুটি খারাপ করে নাই, আমাকে তো ভালোই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে বৃহত্তম দল, এই স্বাধীনতার ঘোষক। অপরাধ, আমার কথা ফেসিকবাদ, যারা অপরাধ করছে তাদের বিচার হোক, বিচারের দিক বিচার চলমান চলবে। কিন্তু কেন সে ভোট করতে পারবে না? আমাদের তো মন একটা আছে, আমরা নাঙ্গলকে ভোট দিতে পারি, নৌকাতে দিতে পারি, ধানের শীষ দিতে পারি, ইনসিপি সাপলাতে দিতে পারি। আমাদের তো ব্যক্তিগত একটা বিষয় আছে, তাকে চাপ দিয়ে তো করা যাবে না। ফেয়ার নির্বাচন হবে, আমাদের মন খুশি, আমরা তাকে মন চাবে। এটা আমরা উন্মুক্ত চাচ্ছি। যারা গণহত্যা চালাইছে, ধর্ষণ চালাইছে, লুটপাট করছে দেশের সম্পদ, তাদের বিচার হোক, তাদেরকে কাঠ গড়ায় তোলা হোক। কিন্তু যারা এদেশে ক্ষতি করে নেই, সাধারণ আমরা ভোটার, তাদের তো আর কোনো কিছু হবে না, তাদেরকে উন্মুক্ত দিয়ে দেবেন। যারা আওয়ামী লীগ করছে, ফেসিকবাদী করছে, মানুষকে গণহত্যা করছে, লুটপাট করছে, ঢাকা শহর ধর্ষণ করছে, চাঁদা করছে, তাদের বিচার হোক। এটা আমরাও চাই, আইনে আওতাতে আনা হোক দ্রুত গতিতে, এটা আমাদের দাবি। কিন্তু সাধারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সকল দল অংশগ্রহণ করে, আমরা ভেবে চিন্তে দেখবো যে দেশের কর্তনদাতা কে ছিলেন, কার দ্বারা এই দেশের ভবিষ্যতে কি হয়েছে বা হতে পারে। যত ইসলামিক দল আছে, জামাত আছে, বিভিন্ন দল আছে, বড় বড় দল আছে। আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে ভোটটা আসলে কাকে দিলে এই দেশটা ভালো থাকবে। কোনো মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। আওয়ামী লীগের অনুদান বাংলাদেশে অনেক আছে, যেমন রাস্তাঘাট, মনে করেন যে একটি বাড়ি একটি ঘর, অনেকের প্রকল্প অনেক কিছু করে দিচ্ছে, বুঝছেন। এখানে তো বিরোধী দল নাই, আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি, এগুলো সবাই, বিএনপি আর জামাত, এনসিপি, এগুলো সবাই সাপোর্ট করে। এখনও মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। আওয়ামী লীগের অনুদান বাংলাদেশে অনেক আছে, যেমন রাস্তাঘাট, মনে করেন যে অনেকের একটি বাড়ি একটি ঘর, অনেকের প্রকল্প অনেক কিছু করে দিচ্ছে, বুঝছেন। আওয়ামী লীগের আমলে আমরাও অনেক কিছু সুস্থভাবে চলছি। এখন আমাদের অবস্থা ভয়াবহ, আমরা যে দিন মজুর একবারে কমে গেছে। এক্ষেত্রে কি বলবো, মানুষকে যে মারছে, এটা অন্যায় আছে, আন্দোলন করছে, যার কারণে মানুষ কিছু মারা গেছে। রাজনীতির সাথে জড়িত হয়েছিল, এর কারণে অনেক কিছু, যে কোনো ভেজালে বেরোয় আর কি। বড় তো বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি, এটাই তো আমরা জানি।
আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরে এখন বর্তমানে বিএনপি বড়, বিএনপি জামাত। আগে তো যেরকম ছিল আমরা এখনো সেরকম ভাবি। কি করবে তারা এ পর্যন্ত কিছু করে নাই। বিএনপির অনেকে চায় না, বুঝছে। এরা না আসার আগেই লুটপাট শুরু করেছে, রাস্তাঘাটে চাঁদাবাজি, এটা সেটা, দোকানপাট ফুটপাতে ট্যাক্স নিচ্ছে। অনেকে মনে করেন গাড়ি চালায়, রাতের অন্ধকারে টাকা পয়সা ছিনতাইকারী নিচ্ছে। এগুলো হয় রাস্তাঘাটে। আমাদের রিক্সা চালাই, মেসেজ যাও, অনেক পোলাপানের টাকা নিয়ে আসে। হ্যাঁ, প্রশাসন তো ব্যর্থতা আছে, প্রশাসন আগের মতো কাজ করে না। এরা তো অনেক হয়ে গেছে। না, কি করছে আমি তো দেখি তেমন কিছু করেনি। হ্যাঁ, কি করছে সাধারণ মানুষের জন্য, কি করলো? আরো দুর্ভোগ বেড়ে গেছে। আমরা যে আগে আমরা আমাদের নিজেরটা দিয়ে বুঝি। আমরা যে আগে রুজি করছিলাম তার থেকেও নিম্ন পর্যায়ে একবারে সারাদিন ইনকাম করে 500 টাকা পাই। আমি আমারটা কই। এখন নির্বাচন যদি হয় দিলে দিতে পারে। আমরা তো মনে করি না হওয়ার সম্ভাবনা বেশি। তো এই দল নাই, আবার বিরোধী দল নাই, এক পর্যায়ে জামাত আর বিএনপি। আর হাসিনা করছে কি, পুরুষকে ঘরে ঢুকেছে, মহিলাকে বাইরে বের করছে। এই কারণে আমাদের ইসলামিক দেশটা আর ইসলামিকে নাই। সরকারের সঙ্গে সরাসরি সাধারণ মানুষ কথা বলতে পারে, এইরকম সরকার আমরা চাই। আমি মূলত আগে আওয়ামী লীগের একজন খাস লোক ছিলাম, কিন্তু কার্যকলাপের কারণে আস্তে আস্তে আমি আওয়ামী লীগ থেকে সরিয়ে আনছি। এখন আমি বর্তমানে বিএনপিকে সাপোর্ট করতেছি। এখন জামাতের কথা আমি বলতে পারবো না। জামাত তো আমি চাই না জামাত আসি দেশ চালবা ধরি, ওরাও কোনো নৈরাজ্যী সন্ত্রাসীর জড়ি পড়ুক। জামাত ইসলামিক আর শাসন নিয়ে আসে, ওটাই ভালো। এখন আমি যতদিন হইলো ভোট দিছি, বুঝছেন, এতদিন আমি কোনো পুরুষ লোককে ভোট দিতে পারি নাই। এবারকার আমার সামনে তারেক রহমান দেখতেছি, তার তো এর আগে তাকে আমরা সরকার হিসেবে দেখি নাই বা তার কোনো দুষ্টুরুচি নাই। এখন একবার ভোট দিয়ে দেখতে চাই যে তারেক রহমান কিভাবে দেশ চালায়। আর বিগত সরকার শেখ হাসিনাকে 16 বছর আমরা দেখলাম, তার স্বৈরাচারী শাসন ছিল বেশি। সাধারণ মানুষ ঘর থেকে বাড়াতে পারে নাই, ন্যায্য কথা বলতে পারে নাই। ওই জন্য আমরা এমন একজন সরকার চাই যেন আমরা সরকারের সঙ্গে সরাসরি সাধারণ মানুষ কথা বলতে পারি। এইরকম সরকার আমরা চাই। তাই এবারকার প্রথম ভোটটা আমি তারেক রহমানকে দিয়ে দেখতে চাই যে তিনি কেমন করেন। আর তার কাছে আসা তারুণ্যের বেগে আর মহিলা মানুষের চাকরিটা দিচ্ছে অতিরিক্ত। পুরুষ ছেলেরা সব মাস্টার্স পাস করে বেকার। আমি চাই তাই যেন পুরুষের প্রতি দৃষ্টিটা বেশি দেয়। তাহলে পুরুষেরা চাকরি একটু বেশি হলে দেশটা ভালো থাকবে। তখন মহিলা মানুষের পার্সেন্টটা কমে দেখ, পুরুষের পার্সেন্টটা একটু বাড়ে দেখ। আর হাসিনা করছে কি, পুরুষকে ঘরে ঢুকেছে, মহিলাকে বাইরে বের করছে। এই কারণে আমাদের ইসলামিক দেশটা আর ইসলামিকে নাই। না, এখানে প্রার্থী হিসাবে তো আমরা সাইফুল চেয়ারম্যান, তাকে আমরা ভোট দিতে চাচ্ছি। তাকে আর আগে আমরা তো আর এমপি করি নাই যে তার দোষ আছে। একবার দিয়ে দেখব, যদি ভালো না করে পরের বার আর একজনকে দেবো। প্রথম হিসাবে তাকে দেবো। আমরা হলো পীরগঞ্জের মানুষ, কখনো স্থানীয় এমপি পাই নাই। এবারকে আমরা স্থানীয় এমপি পাচ্ছি, এটার সুযোগটা হাতছাড়া করতে চাই না। এখন উন্নয়ন আগে তো আর বলা যাবে না। তিনি এমপি হিসাবে তার কাছে আমরা এলাকাবাসী দাবি করব, দেখি তার সাধ্যে যা কুলাবে করবে। পীরগঞ্জে কাজকাম অনেক হয়েছে, তারপরেও এখন তো বর্তমানে যে সরকারে আসবে সে সরকারের উন্নতির দিকেই আগেবে, এটাই হলো হিসাব। এখন এখানে হাসিনা বলি কথা নয়, খালেদা বলি কথা নয়। আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন চাই। আর এই নির্বাচন হবে সবার অংশগ্রহণমূলক নির্বাচন। তারা যেন অঢেল সম্পদের মালিক না হয়ে সেই সম্পদের পুরোটাই জনগণের কল্যাণে ব্যয় করে, এমন সরকারই আমরা চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন চাই। আর এই নির্বাচন হবে সবার অংশগ্রহণমূলক নির্বাচন। আর এই নির্বাচনের মাধ্যমে সকল দল মত বিবেচনা না করে সকল জাতিগোষ্ঠীকে একই সঙ্গে নিয়ে ব্যালট আকারে মাধ্যমে নির্বাচিত সরকার চাই। আর সেই সরকার হবে যে সরকার নির্বাচিত হবে জনবান্ধব সরকার। সরকারের সকল মন্ত্রী আমলা যারাই আছেন তারা যেন অঢেল সম্পদের মালিক না হয়ে সেই সম্পদের পুরোটাই জনগণের কল্যাণে ব্যয় করে, এমন সরকারই আমরা চাই। আর সেই নির্বাচন অবশ্যই অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের উৎসব আমেজ
আমরা যেন সবাই উপভোগ করতে পারি এমন ব্যবস্থা করতে হবে। আর সেই অতীতের ডায়লগটা আবারও ফিরে আসুক মানুষের জীবনে, সেটি হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। একটা লোক এক হাতে তো তালি বাজবে না, তালি তো দুই হাতে হইলে বাজবো, শব্দ হইব। বেড়া হয়ে বেড়ারে জ্বলানো লাগবো, আর বেডি তুই বেড়ারে জ্বলা, তাহলে কি ইলেকশন হইব? 25 সালে দেখতাছি, এই 25 সালের যে পরিস্থিতি দেখতাছি, ওখানে বেডিরে বেড়া ধরতেছে, কারণ দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। একজনে মানতেছে না, কেউ মানতেছে না, এক দলটা আর এক দলের ঘায়াল করতে পারতেছে। দেশের পরিস্থিতি কি কইয়াম ভাই, আমরা তো আর সাধারণ মানুষ। নির্বাচনের দরকার, হয়তো দেশ শান্তি দরকার। ছাত্র দেশ স্বাধীন হচ্ছে, কে স্বাধীনটা করছে? কুড়া আন্দোলনের লাগে স্বাধীন হচ্ছে। যেমন কুড়া আন্দোলন কই গেছে? এমনকি কুড়া আন্দোলন আছে কই? এনসিপি তো হেরা মানে না, একজনে মানে না, এটা অসম্ভব হইতারে। এই যে আচরণে নতুন ঠিক আছে, আপনি আমার আছেন মারিয়া খাইছেন, তাহলে হইবেন কেমনে? ছাত্ররা কোনো সময় রাজনীতি করতে পারে না। আমি দেখতেছি যে ছাত্ররা এটা খারাপ হয়ে হইতেছে। ছাত্ররা আন্দোলনে যাওয়াটা ঠিক না। ছাত্ররা শুধু কি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, ছাত্রদের নিরাপত্তা, দেশের একটা ভবিষ্যৎ। মন্তব্য বেশি না, মন্তব্য হেরাই বুঝি যে একজনে মানে না। তা আমি কইম কি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কওয়ার মতন কিছু বুঝি না। আমরা দেশ বিদেশ চলি না, আমরা কত কাম হইয়া খাই, সরল সোজা মানুষ। এরপর দেশের লাগে আমরা করবাম কি? আমরা অধিকার নিয়ে কাজ করি, আমরা কত ফসিল ফলাই, শহরের মানুষের খায়, আমরা এটা খায়া বাঁচে। এটাই আমরা দায়িত্ব কর্তব্য পালন করি। কি দায়িত্বটা আছে, আমরা কি পাইতাছি সরকারের কাছ থেকে? আমরা 100 লবণ পাই না 100 চাউল দে? কোনো কিছুই পাই নাই। এই তো চিকিৎসা ব্যবস্থা কিছুই পাই নাই। ফার্স্ট ইয়ার একটা না হয় কিনে আনা লাগে বাজার থেকে, এছাড়া আমরা গতি নাই। সাধারণ মানুষ, আমরা সাধারণ জনগণ, আমরা কিচ্ছু পাই না। আমরা জানারও স্বাধীনতা নাই, আমরা চলারও স্বাধীনতা, আমরা কাম করেই ভাত খাই, তাছাড়া আমরা কিচ্ছু পাই না। নির্বাচন এটা হইতে পারে না হইতে পারে, এটা বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াইছে, একজনে মানতেছে না, যে নির্বাচন কেমনে বুঝবাম আমরা তো সাধারণ মানুষ। জামাত তো দৌড়াদৌড়ি করতেছে, নির্বাচনে যাইব। নির্বাচনে জনগণ যদি যারা বালা মনে তো দিব, কারণ দল তো দুইটি বাংলাদেশও, আওয়ামী লীগ নাই, বিএনপি আছে আর জামাত আছে। এটা তো একটা দল, কারণ একজন যখন কত কাজ করে, আমরা সাথে যখন কাজ করি, তখন একজনের ফালা দেখে আর একজনের ফালা আগা লয়ে যায়। একজনের ফালাটা যদি আগে চিন্তা করি, সেই ফালাটা নিয়ে আমরা লগে যাইতে পারি, সহযোগিতা করতে পারি। লগে যদি লোক না থাকে, তাহলে একা কি আর সম্ভব হইব? একটা লোক এক হাতে তো তালি বাজবে না, তালি তো দুই হাতে হইলে বাজবো, শব্দ হইব। বেড়া হয়ে বেড়ারে জ্বলানো লাগবো, আর বেডি তুই বেড়ারে জ্বলা, তাহলে কি ইলেকশন হইব? না খেলাটা জমবো? ছোটবেলা যাইতাম সাইড করে খেলার মেঝে, দেখতাম সিসিরানি খেলার মেঝে দাদারা কান্দ বইয়া লইয়া নিত, উঠতে দেয় হেরার লগে তোর কুলাই তারছে না, হেরা কান্দ বইয়ে তাকে দেখছি যে এই খেলা একজনটা দৌড়ছে 2-3 জনে। এখন তো দেখি যে না, একজনই যথেষ্ট। আর ওহন যা দেখতেছি, 2025 সালে দেখতেছি, এই 25 সালের যে পরিস্থিতি দেখতেছি, ওখানে বেডিরে বেড়া ধরতেছে, কারণ দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। একজনে মানতেছে না, কেউ মানতেছে না, এক দলটা আর এক দলের ঘায়াল করতে পারতেছে। দেশের পরিস্থিতি কি কইয়াম ভাই, আমরা তো আর সাধারণ মানুষ। নির্বাচনের দরকার, হয়তো দেশ শান্তি দরকার। দেশ তো অশান্তি চলছে। একটা দল আসলে তো নিশ্চয়ই, যদি ক্ষমতায় পাক না পাক, আর একটা দলে পাইলে দেশটা একটা আগে ভালো ছিলাম, এখন আরো খুব খারাপ হয়ে গেছে। কারণ দেশের পরিস্থিতি ভালো না, তাহলে তো আমরা দেশের স্বাধীনতা নাই, আমরাও স্বাধীনতা নাই। হ্যাঁ, গরিবের জন্য কাজ করছে, 75% কাজ করছে গরিবের জন্য, আর 25% হলো এই স্বাভাবিক মানুষের জন্য, আর গরিবের লাগে কাটছে বেশি। এই যে এন গড় দিছে, প্রায় 40টা গড় আছে, এই আওয়ামী লীগ সরকার দিছে। 26টা গড় দিছে আওয়ামী লীগ সরকার। জি, যারা জমিহীন, যারা জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, এরারা দিছে গড় করিয়া। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। বাংলাদেশকে সবুজ ও টেকসই রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গেল রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। বাসস্থান একটি মৌলিক মানবাধিকার।
আমাদের সবারই প্রাপ্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত আশ্রয়। তারেক রহমান বলেছেন, আমাদের গ্রামাঞ্চল, শহর, নদী, বন সবই আমাদের অভিন্ন আবাসস্থল। টেকসই উন্নয়ন ছাড়া একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠন করা অসম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেছেন, বিশৃঙ্খল নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে তিনি বিএনপির ৩১ দফা রোডম্যাপ পুনর্ব্যক্ত করে বিশেষভাবে তুলে ধরেছেন দফা ২৯ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা, দফা ৩১ পরিকল্পিত ও সুষম নগরায়ন এবং বিকেন্দ্রীকরণ। আমরা ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব, আধুনিক সুপরিকল্পিত শহর গড়ে তুলতে, যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়। ২৫ কোটি গাছ রোপণ ও ব্লু ইকোনমি সম্প্রসারণ। তিনি বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে একটি জাতীয় সবুজায়ন কর্মসূচি চালু করা হবে, যার মধ্যে রয়েছে ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার ও সংরক্ষণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর, আধুনিক কৃষি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ, যুব সমাজের কর্মসংস্থানে ব্লু ইকোনমি সম্প্রসারণ। বিএনপি সরকার বাসস্থান রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে। কিশোরগঞ্জ রাস্তা বলতে পল্লী গ্রাম কোনো কিছু আছে না, সব করছে আওয়ামী লীগ সরকারে। ব্রিজ, কালভার্ট, রাস্তা যত উন্নয়ন করার সব গ্রামের বাড়ি সব এই আওয়ামী লীগ সরকারে করছে। বিএনপির আমল একটা ইটের আদলা, একটা ইটের কণ কিশোরগঞ্জ শহরও লাগাইছে বিএনপি সরকারে, আমরা বহুত দেখছি। আর আওয়ামী লীগে যিনি করে গেছে এটা বলার মতন না। আমরা শান্তিতে আসলাম, খুব শান্তিতে আসলাম। এখন যে অশান্তিতে আছি, গরু বাছুর মানে ৫,০০০ টাকা লয়ে বাজারও যাইতারি না। দয়া করিয়া আমি কই আওয়ামী লীগ সরকারে আমরা আবার চাই নতুন ক্ষমতায় আইয়ে, তা আমরা লাগে খুবই ভালো হইব, এলাকাবাসীর লাগে, গ্রামবাসীর লাগে। এইটা ঠিক করছে না, ফেসিড বলছে এটা ঠিক করছে না। কি ফেসিড করছে? এই দেশে উন্নয়ন করে কি ফেসিড হয় নাকি? যে দেশ যে উন্নয়ন করছে এই উন্নয়নে কোনো সরকারে করতেছে না। বয়স তো হয়তো মনে হয় যে ৫০-এর কাছাকাছি বা ৫০ পার হয়েছে, কিন্তু এত উন্নয়ন আমরা দেখছি না, কোনো সরকারের আমলে দেখছি না যে উন্নয়ন করে গেছে আওয়ামী লীগ সরকারে। কারণ ভবিষ্যতে তো দেখছি সরকার, জাতীয় পার্টি দেখছি, বিএনপি সরকার দেখছি, দেহার তোর বাহিনী রাখছি না। যিনি দেখছি এই বয়সে এই নির্বাচন পরীক্ষা হয়েছে কতটুকু ভালো করছে আর কতটুকু মন্দ করছে। জামাত তো এটা কোনো প্রশ্নই ওঠে না। জামাত কি পৃথিবী থাকতে মনে হয় যে ক্ষমতা আইব, এটা বিশেষ হয় না, আমরা মনে হয় না জামাত ক্ষমতা আইব। আমরা দেহ নির্বাচনে যে আমরা কিশোরগঞ্জের একটা মেম্বারের ভোট নিবা, কোনো আইনের ব্যবস্থা, কোনো সাহায্য সহায়তা পাওয়া যায় না। এই যে নতুন এনসিবি না কিতাব বেরিয়েছে না, এই ফুলানে ছাত্ররা লাগে তো করতে পারে, এই ফুলানে লুয়ে জায়গা। হ্যাঁ, বাইরে থেকে গরু মেয়া গরু তালা দিয়ে রাখতে না, তালা খুললে লুয়ে জায়গা। গরু ছাগল কোনো কিছু রাখতে না, এই অবস্থা চলছে। এরা খালি লেয়া বড় তো খালি বাপের টেয়া পড়াইছে, আর কিচ্ছু করছে না। এই দেশের লাগিয়া এরা কোনো কিছু করতে না। ভবিষ্যতে এরা তো ক্ষমতা তাই দেশ আরো অচল হইব, এই দেশ হইয়া পাকিস্তান হইব, বাংলাদেশ থাকতো না। এ পর্যন্তই আমার কথা। না, আমার কাউকে যোগ্য মনে হয় না, কাউকে না, একজনও না। উন্নতি তো এই পর্যন্ত একটা উন্নতি দেখাও, যে উন্নতিটা করছে এরা, যে 1 বছরের উপর হয়েছে, কোন উন্নতিটা করছে, কি কাজটা করছে দেখাও। আর আওয়ামী লীগ সরকারে কি করছে দেলা আমাদের তো হয় না, আমরা দেখাই। এই দেশের মাঝে কালভার্ট, ব্রিজ, কত কিছু যে করছে এটা বলার মতন না। ফেডের মাঝে সন্তান আইব দুনিয়ার মাঝে, সেইটাও বাতা পাইছে, বুড়ি হয়েছে, বয়স হয়েছে, বয়স্ক ভাতা, নারী ভাতা, এমন কোনো ভাতা একটা ফ্যামিলির মাঝে আর দেখে দেখবেন হয় এই ফেডারিটা পাইছি, না হয় বয়স্ক ভাতা পাইছি, না হইলে নারী ভাতা পাইছি, একটা না একটা ভাইতেই আছে আওয়ামী লীগ আমল। আর এখনে সেইটা ফোন তো বন্ধ হয়ে গেছে গা, দেশটারে এই অধমত নিছি। আমরা তখন দুর্ভাগ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতা দুধ আবার আইতারে, তাহলে আমরা আবার মনে হয় যে সৌভাগ্যমান হইতে পারবো। আর না হইলে আর জীবনে ওই আমি এটা সম্ভব না। না, এই নির্বাচন মানবো কেমনি? 60% লোক এই আপনি দেখবেন বুট হোক, আওয়ামী লীগটা বাদ দিয়ে বুট হোক, 60% লোক পাইতো না, 60% বুট হোক কাস্টিং হইতো না, 40% হয় কি সন্দেহ থাকবো। 100 মাইজেন 40% বুট হইতো না, আরো কম থাকবো। আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই কারেন্ট যত করছে সব আওয়ামী লীগ হাসে নাই করছে, এছাড়া আর কেউ করছে না। আমার দাদা পাইছে আওয়ামী লীগ ওয়া, আমার বাপে পাইছে ওই আওয়ামী লীগ, আমি ওয়া পাইছি আওয়ামী লীগ। তা আমি ওই আওয়ামী লীগ পাইছি, আওয়ামী লীগের পাশে 2 নম্বর হলো বিএনপি। এই দুইটা দলে আমরা চিনি, আর কিছু চিনি না, বুঝছেন? 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি। মানুষের যার এই বালা মনে করে এই দুইটাতে একটারে বউ, এই হলো আমার কথা। আমরা গ্রামের মানুষ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া আর কিছু চিনে না, না এই দুইটা চিনে না।
আওয়ামী লীগ আর বিএনপি চিনে দুইজনটা যারে ভালো মনে করে তারে বক দুজি কবিলে আওয়ামী লীগে দিন যাইব কাজ করতে বক আর দুকলে আওয়ামী লীগ দিন যাতে বিএনপিরে বক আমি মনে করি এই দুইটা দলের তো একটা দল বলি চলে আর আমার দাদা আমার বাপে বা আমরা ভাই আওয়ামী লীগে পাইছি আমরা নদীর পারে আমরা এই বইটাই মারি আর বিএনপিরও ফলাই না সেই হলো আমরা সাতের ভাই এছাড়া আমরা আর কিছু চিনি না জামাত এনসিবি ইসলামে গেলে জামাতে ইসলামী মানি বললো এরা রুট আমার তো কোনো কথা না আল্লাহ ভক্ত মানুষ এরা এমনি আল্লাহ সম্মান দিছে গুণ কেরামত দিছে এরা রুট ওকে নাচতো কারণটা কি এরা মানুষকে বুঝাইবো দিনে নিব আমার দিনের নবী কি ফাটি করছি ফাতর মাসে ইট মাসের রাও করছে না তবে জামাত এইটা হলো ইসলামী দল রুটে যাওয়া এটা আমি মনে করি না বালা মসজিদে তাহা বালা মানুষকে দিনে নেওয়া বালা আমার বকিতে শেষ তো আমরা চিনি না কি তাকে আমার বাপ দাদাও চিনে না আম্মাও চিনি না ছাত্র বুঝি যে আওয়ামী লীগেরও ছাত্র আছে বিএনপিরও ছাত্র আছে এটি আমরা বুঝি আর একবার 3 নম্বরে যে ছাত্র বাড়িছে এটা আমরা বুঝি না কিছু 3 নম্বর ছাত্র আছে এটা বুঝি না কারণ আওয়ামী লীগের ছাত্র আছে বিএনপি ছাত্র আছে আমরা নিয়ে জানি এখানে 26টা ঘর দিছে এই যে রুটটা আছেন এখানে সাঁতার পানি হইতো এই সাঁতার পানি অনেক মাটি কাটায় রাস্তা দিছে দিয়ে আমাদের এখানে কোনো আত্মীয় করতো না ওগার জায়গা আত্মীয় করতো না এই রাস্তা হয়েছে এই ফাঁকা হয়েছে কারণ হয়েছে ওরা মানুষের গরু বাতাইছে আমাদের কত জায়গা যশোদল বাজারের দ্বারা একটা ব্রিজ আমাদের এলাকার মানুষ বাসের ভাঙা ভাঙ্গা ফরিয়া কত মানুষ মারা গেছে কত মানুষ আহত হয়েছে এই যশোদল বাজার দক্ষিণ ব্রিজটা দেওয়া আমরা এলাকার মানুষের সবার গরু বাতাইছে আমরা বিএনপিরে কই না আমরা বাদ দিত আওয়ামী লীগটা কই না বাদ দিত এই ব্রিজ কাটবাট করণে আমরা খুব আনন্দিত আছি যে দিছে এর তো কইয়াম ভালো মন্দ তো এটা বুঝি না তুমি দিলে তোমার অতি কইয়াম আরেকজন দিলে আরেকজন কত দিয়াম তখন যে রাউন্ড বর্তমানে ফাটি বানাইছে এরা এরকম গুণ কেরামত কাটে দেখাও আর না দেয় তাহলে যারা কই দিছে এর তো কইয়াম বাপ তো সৈদ্য রাখতাম না হেরা দুই গুণ কেরামত দেয় তাহলে তেরা পার্লামেন্টে যাইতে পারবো খালি হুদা এই 32 টাকা যাইতো না 14 গুণ হইলো গ্রামের ভোট গ্রামে যেন চাই ফাঁস হইব এটা কোনটা আসল কয়টা মানুষ আছে তখন আমার কত হইলো গ্রামের মাঝে 1 নম্বরে এরা বুঝে আওয়ামী লীগ 2 নম্বরে বিএনপি এই নি বুঝে আর সাধারণ কিছু ইসলাম আমরা আর ইসলাম কিছুটা বুঝে ইসলাম বুঝলো ইসলামে দু বেশি ফাইলিয়া এটা এরা মানে না আল্লাহ ভক্তের মানুষ আল্লাহ রাস্তা থাকতো এরা মুসলমান মূর্খ মানুষ ফাইলে মাথা নুয়ে দেয় এরা রুডো নাস্ত করে তেরার মান আমরা একটা হুজুর গেলে আমরা গেলে লুহাইয়াম আর নাচে তো আমরা মানতাম না 1 নম্বরে আওয়ামী লীগ 2 নম্বরে বিএনপি 3 নম্বরে ইসলাম এছাড়া আমরা আর কিছু চিনি না ইন্ন সরকার যে বইছে ইন্ন সরকারে আমি মনে করি যে ইন্ন সরকার এটা কোনো ফাইসালা নিয়ে আসতো না যে ভূত বাঁচে সৌদি করে সেট খারো কিতা কইতাম এই বেটা কোনো ফাইসালা দিয়ে আসতো না আমি তো সরকার বই তাই এই করম সেই করম কর্তার ভিতরে করিয়া লাইম আমি অতদিন বাঁচাইতাম করে আওয়ামী লীগ বিএনপিতে দিয়ে বই তাকে আমি নির্বাচন দিলাম আমি এটা কোন আশা রাখি এই দেশটার নিমন্ত্রণ নিতে না মানুষের সব দূর করতেছে সে তো বালা বুঝি সে একটা বড় ডাক্তার বড় শিক্ষক মানি ওগুলো তারা আত্মা বল কম মনে হয় যে কম না হলে এই পর্যন্ত ফাইসালা নিতে না করে এইটা আমরা শুনতেছি যে তারে বয়সী আসন দেয়া সে একটা বিচারক মানুষ বই তাই সে নিজে ফাটি বানাইতো কারণটা কি সে নিজে ফাটি বানাই এটা জীবনও গ্রহণ হইতো না বিচার পথে বই থাকবো আরেকবার ফকিরুলরে দিছিন একটা মাছের শব্দ করতেছে না বেটা কোনো লুবও করছে না বেটা কোনো ফাটিও বানাইছে না বেটা বিচারকে বই রয়েছে বেটা তো কইছে গাং হইতে গাং গেছে কোনো মানুষের সাউন্ড দিতে না তা আমার মনে হয় ইন্নচারে এই সাহসটা নাই থাকলে অতটা এটা হইল নইলে 1 বছর ভিতরে যখন ফাইসালা পারতেন আমার মনে হয় 14 বছর থাকলো আর ইন্নসা পারতো না এটা এটার একটা সাহস লাগে একটা ওয়া লাগে তবে তারে মানি সে হলো শিক্ষক মানুষ একটা প্রেসিডেন্টের সমান মানি হলো তার আত্মাবল কম এরে ডরা দেন লেখিব হেরে ডরা দেন লেখিব যারে দিয়ে আমি এনে দিছি এরে দিলে হে কিছু হেরে দিলে হে কিছু এই বেটা জীবন মীমাংসা করতে পারবো হ্যাঁ বিচার হয় একটা ফাটি হলো অন্যায় আর একটা ফাটি হলো অন্যায় এই তুমি অন্যায় কছো এতে আমার ফাঁসি দিলাও এইটা বুঝন লাগবো বেহের মন রাখলে এটা ফাইসাল হইতো না বুঝছেন কোনটা কইছি বেহের মন রাখলে ফাইসাল হইতো না এটা মাথার বেনের দরকার আওয়ামী লীগ সারা ইলেকশন দিতেছে এটা তো 1 নম্বর ফাটি আমরা বাপ দাদা 14 গোষ্ঠী শুনে আইছি এইটা দিলে তো আমরা মানুষ একটা আহাকারও পড়ে যায় আমরা এটা খারাপই আছে থাকলো তো এটা 1 নম্বর ফাটি 1 নম্বরে দু আটকাইনার এবার 6 নম্বরে ফালায় তো এটা মানুষের অন্তরে একটা ওয়া থাকবো খারাপই আছে তো এটা হেই বা ওয়া আছে নাম আছে 1 নম্বর আওয়ামী লীগ 2 নম্বর বিএনপি 3 নম্বর ইসলাম এই বে সিরিয়ালটা আছে এইটার দুবে চলে না গা এটা আল্লাহ জানে আর ইন্ন সারে জানি এটা আমরা কিছু জানি না তবে আমরা গ্রামের মানুষ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কিছু চিনি না আর সাধারণ হলো ইসলামী চিনি আওয়ামী লীগ বুটা ছাড়া হইলে এটা আমরা একটা চিন্তা ধারণা করাম কি করা যায় তবে আমরা মার করতে ফিরে পাইছি আওয়ামী লীগ আওয়ামী লীগ বুধ দিয়ে তো আমি যাইতাম না এটা কারণটা কি
দোষ রাখলে ফেসিটানের দোষ আছে, সুদ থাকলে ফেসিটানের দোষ আছে। আমার বুড়ে তোর কোনো দোষ নাই। আমি আওয়ামী লীগ করতাম চাই, এরা না করে একটা লোক কারো আমি আওয়ামী লীগকে বুথ দিয়াম। এরা তো সুর ফেসিবাস হয়ে থাকে, তারা বাদ ধর দেখা একটা লোক কারো আমি আওয়ামী লীগ বুথ দিয়াম। আর যে কইতাছেন বলে ফেসি আমি তো এখন ফেসিবাদ বেহে যারা কয়ে দূর দূর করছে ফেসিবাদ, ওখান যারা বালা কত লইছে এরও ফেসিবাদ। আমি খাইরে বলবো বালা, সবই আমার লাগে সমান আমি বুঝি। এই যে মারামারি হইতেছে, হ্যাঁ লুটপাচার হইতেছে, হ্যাঁ ছিনতাইকারী হইতেছে, এরা থাকতে ওই কিবা। আর হিন্দসার শহরে থাকলে ওই কিবা, হ্যাঁ বাড়ি ঘুরেলা গাড়ি ঘুরেলা, হ্যাঁ মানুষ মারেলায় এক প্রেসিডেন্ট থাকতে ওই কিবা। তা আমার মনে করি এই সারের বদলায় একটা মানুষ দিলে মানুষ সহজে হয়ে যাইব। আমি কোনো দলাদলি নাই, কোনো কিছু নাই। 1 বছরে 1.5 বছর যখন ফার্স্ট একটা মিল দিত, তা আমার মনে 14 বছর এই সার থাকলে মিল দিয়ে না। সরকার তো প্রত্যেকবারে ভালোই চাই, কিন্তু তারা তো ওয়াদা করে যে আমরা একেবারে খুব ভালো উন্নয়ন করব, দেশের জন্য অনেক সেবা করব। অথচ যদি ক্ষমতায় যায় তারা মনে করলে যে আমরা আর জীবনে ক্ষমতা ছাড়বো না। জামাতে ভোট দেয় তা আখের সরকারের জন্য সুবিধা আছে, তারপর নীতি ভালো আছে। আমি আগামী নির্বাচনে আমি যদি হাসিনা আসে আমি হাসিনা ভোট দেবো। ভালো লাগে উন্নয়ন না করলে দেশের শান্তিতে ছিল, কর্ম ভালোবাসলো আমার এটাই। আওয়ামী লীগ তো না আসে তখন সার্ভিস দিয়ে ভালো না থাকলে গ্রামের মধ্যে করে দিনে দেবো। আর তখন যদি আওয়ামী লীগ আসে তো আওয়ামী লীগ ভোট দেবো। আমার কাছে কোনো অন্যায় নেই, আমার কাছে ভালো। আমার প্রিয় স্থানাত খুব ভালো কাজ করছে আওয়ামী লীগ তখন নিষিদ্ধ করতে না আড়ারও প্রায় সার্ভিসের মধ্যে দেবো। সরকার তো প্রত্যেকবারে ভালোই চাই, কিন্তু তারা তো ওয়াদা করে যে আমরা একেবারে খুব ভালো উন্নয়ন করব, দেশের জন্য অনেক সেবা করব। অথচ যদি ক্ষমতায় যায় তারা মনে করলে যে আমরা আর জীবনে ক্ষমতা ছাড়বো না, এই ক্ষমতা আমরা ধরেই থাকবো। এবং আমার যে দলের লোক ছেলে এখন যত খারাপই হোক তাদের টিকে থাকতে যাহা কিছু করে তারা তাই করব। আমার সিদ্ধান্ত আমি বিএনপিকে আর একবার ভোট দিতে চাই। দেখি ইনি অনেক কষ্টের পরে আসি দেশের আর একবার যদি ক্ষমতায় যায় কেমন তার কার্যকলাপ, তার ন্যায় নীতি কেমনটা দেখি আগে আর একবার দেখতে চাই। এখন উপকারের জন্য আমরা আবেদন করব। আমাদের তো যাদের ভোট দেবো তারা তো সে তো আমাদের এলাকারই বলতে, আমরা তেল সার অনেক ধরনের কীটনাশক ঔষধ থাকি শুরু করি। আমরা কৃষক, তো কৃষকের সুবিধার যেটার প্রয়োজন সেটাই আমরা চাবো। জামাতে ভোট দেয় তা আখের সরকারের জন্য সুবিধা আছে, তারপর নীতি ভালো আছে বিএনপি সাপোর্ট করে। কারণ ওনার নতুন এগুলো আওয়ামী লীগের লোক ঢুকে যার জন্যে যে লোকগুলোর জন্য আমরা রাত মনে করে আড়া বেড়ায় ঘুরছি থাকছি, সেই লোকেরা হচ্ছে এক সেনাপতি চিনানো। আমার লক্ষণটাই খারাপ, তাই ভোট দিয়ে লাভটা কী হবে আমাদের? তাই ভোট দেবো জামাতত, তাহলে আখের সরকারের জন্যই ভালো আছে। আর নীতি যা বলতেছে এই কাজ যদি করে তারা ইনশাআল্লাহ সব দিকে ভালো হবে। ভয় নাই, রাজপথ খালি নাই, চলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হচ্ছে। রবিবার 5 অক্টোবর বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, এই মিনিবাসে খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। নির্বাচন হবে না? না না না, নৌকা মাথা দিব দেও লাগবই, আর নইলে নির্বাচন হইতো না। আপনি ভোট দিতে যাবেন? একতরফাভাবে নির্বাচন হয় না। নৌকা মার্কা দুধ না দিতে আমরা ভোট দিতাম না, আমরা দেশও যাইতাম না, কেন্দ্রতে আমরা যাইতাম না। মাথা দুধ না দিতে আমরা যাইতাম না। মাথা দেও লাগবো, নৌকা মাথা
শেখ হাসিনা আইবই। শেখ হাসিনা দুদু মানুষের উপকার করে তাই শেখ হাসিনা কেছে। শেখ হাসিনা জনগণের তো চাইবো শেখ হাসিনা রে। আমরা শেখ হাসিনারে চাই। শেখ হাসিনা আশা করি দোয়া করি শেখ হাসিনা দেশে আইবে আর ইনশাআল্লাহ নৌকা ফার্স করবে। সরকারের জায়গা যে ওই সরকারটা হে সে ওই দিব। ওখানে দুদু বিএমপি দুদু সরকারি যা বিএমপি নিব গা বাংসুম করে আলবো। দুদু মৌলবীরা যা তে ধরে ধরে ফুরাত দিব, ধরে ধরে ফুরাত দিব। তখন আমরা তো এটা করছি না, আমরা গরিব দেখিয়া বিতরণ করিয়া ঘর তুলিয়া বেডি সরকার তাহা বেডি অনুদান দিয়া তারারে ঘর বান্ধিয়া দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমরা কোনো বক্তব্য নাই, কোনো মন্তব্য নাই। এই গরিব থাকুক, ভিক্ষা করে আইব, গরিব পুতব, গরিবে এনে থাকবো। আর দুধ নিতা হে দুধু সে দুধু দিতারে ও হরিয়া পরে আপনার একসাথ এইটা আপনারা যে এই যে আত্মযন্ত্র দিল এবার শুন কিমন ব্রিজ করছে, কিমন অনুদান করছে, বেডির বাইতে বেডির তল্লাটা পর্যন্ত, বেডির উল্টাটা পর্যন্ত, বেডির ছায়াটা পর্যন্ত লয়ে গেছুন। আরো কোনো আফিত্তি আছে বেডির জানটা লয়ে গেছে গা। বেডির বাফে আনছে এই দেশটা দুধ বেডির বাফে আনিয়ে থাকে তাহে এটার মধ্যে বেডির অনুদান আছে। বেডির জন্ম হইয়া এই মাটির ফাড়া দিতেছে না, এই জনগণে আনছে, আবার ফিরে জনগণে আনবো। হ্যাঁ আমরা দোয়া করি, আমরা ইনশাল্লাহ দোয়া করি সে তা হোক। আর মৌলবীরা একজনে এইটা দেব ধরে ফুরাত দেবো, এটা আমরা চাই না। গতেনে ধরে যাবো দেবো ওটা পিছিয়ে আমাদের চাচ্ছে না নির্বাচন হোক। আগামী ইলেকশনে নৌকাকে দেখতে চান কিনা? হ্যাঁ দেখতাম চাই, আমরা দেখতে চাই, আমরা দেশে দেখতে চাই শেখ হাসিনারে যে নৌকা মার্কায় আমরা করি। আমরা মনে করেন যে আমি সরকারি ঘর পাইছি দুদু যে না, আমি দানে শীষের কথা বলবো। দানে শীষের যে লুট পাচার করছে আই সর্বনাশ, এখনো লুট পাচার করতেই আছে। আমাদের শেখ হাসিনা তো আর এরম লুট পাচার করেন নাই, আর এরম খারাপ হয়ে যায় না। আমাদের দোয়া সরকারি ঘরের জন্য আমরা শেখ হাসিনারে চাই। শেখ হাসিনা আশা করি দোয়া করি শেখ হাসিনা দেশে আইবে আর ইনশাআল্লাহ নৌকা ফার্স করবে। এইটা তো আমরা তো দেখছি খালি জানটা লইয়া গিয়া খালি বিমান উঠছে, যারা কি বেডি মার্ডার হয়ে গেছি আমরা রাসে মার্ডার করছি। তখন এই বেডির উপর তো শাসন করে এইটা রাজনীতি করতে গেলে ফেসিবাদ লাগবো রে। দুর্নীতি সেরে তৈরিয়া কেলা বালা যারা বালা এরা এটা মেতে যাইব। মৌলবীরা যাকে রে মৌলবীরা কে লাগিয়ে দিছে, মৌলবীরা দিছে মাদ্রাসার মাঝে পড়াইবো, মসজিদ নামাজ পড়বো। এবার কে রাজনীতি দিয়া এরা কে রাজনীতি? নির্বাচন হবে না? না না না, নৌকা মাথা দিব দেও লাগবই, আনলে নির্বাচন হইতো না। একতরফাভাবে নির্বাচন হয় না। নৌকা মার্কা দুধ না দিতে আমরা ভোট দিতাম না, আমরা দেশও যাইতাম না, কেন্দ্রতেই আমরা যাইতাম না। মাথা দুধ না দিতে আমরা যাইতাম না, মাথা দেও লাগবো নৌকা মাথা। শেখ হাসিনা আইবই। শেখ হাসিনা দুধ মানুষের উপকার করে তাই শেখ হাসিনা কেছে। শেখ হাসিনা জনগণের তো চাইবো শেখ হাসিনা রে। মুজিবুরের শেখ হাসিনার একটা ছবি মোবাইলেও লাগা যায় না। এটা কি ভাবছি এরা একবারে মানে কিচ্ছুই করছে না দেশের লাগি। শেখ হাসিনা কিচ্ছুই করছে না, শেখ মুজিবুরে কিচ্ছুই করছে না। একটা ছবি মোবাইলের মায়া লাগবে, আমি এইটাও লাগতেছি না। জাতীয় সঙ্গীত একটা ও আছে শেখ মুজিবুরের বলা দেশ স্বাধীন করে আনছে, এইটাও জানা লাগি। মোবাইল চেক করে এটা কি পাইছে? এটা মোবাইল চেক করে আমরা এই জাতীয় সঙ্গীতের একটা থাকবো, রিংটোন থাকবো। এই রিংটোনটাও দেন আমরা বাজানি লাগি। স্বাধীনতা তো আমরা স্বাধীনতা বলতে গেলে তো আমরা শেখ মুজিবুরের এই জাতীয় সঙ্গীত বাজাই, এইটাও দেন না। মোবাইলও লাল লাগি না, মোবাইল চেক করে অঙ্কা। 24 স্বাধীনতা কে 71 স্বাধীনতা, 71 স্বাধীনতা আমরা জানি। 24 স্বাধীনতা আমরা মানি না, আমরা মানি 71 স্বাধীনতা। 24 এটা কি বলবো? এটা তো ইনুস সরকার, এটা হয়েছে আপনার ইনুস সরকার হইলো কারে টেহা দিব লেনদেনটা কার লগে বালা করতারবো, মানে সুদ নিতারবো, এইটার লাগি। এটা কি দেশ চালাই তো হয়েছে? ইনুস সরকার দুর্নীতিবাদ না, ইনুস সরকার দুর্নীতিবাদ, এনজিবি দুর্নীতিবাদ। এনজিবি কি? এনজিবি তো এত গ্রাম এলাকার মানে একটা মেম্বরির বুড়ো পাইতো না। তো এই সংসদ নইয়া কি বা কি করবো? জামাত ইসলাম কি? জামাত ইসলাম আল্লাহর কাজ করবো, আল্লাহর ভক্ত হইব। এটা কি এই কেল লুবে যায়? লুবে যায় না এটা? এটা তো আমি দিই লুবে যাইতেছে। এরা কি এই সংসদের কোনো দৌড়াদৌড়ি দরকার আছে? এরা মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়াইবো, কিবা সুলা বান্ডে ছাত্র বানাইবো, এইটা করবো। এরা তো যাইতেছে আমরা সংসদে গিয়া মানে আমরা একটা বড় চুরি হরি। আমার দাদা পাইছে আওয়ামী লীগ ওয়া, আমার বাপে পাইছে ওই আওয়ামী লীগ, আমি ওয়া পাইছি আওয়ামী লীগ। তা আমি ওই আওয়ামী লীগ পাইছি, আওয়ামী লীগের পাশে 2 নম্বর হলো বিএনপি। কিশোরগঞ্জ রাস্তা বলতে পল্লিক গ্রাম কোনো কিছু আছে না, সব করছে আওয়ামী লীগ সরকারে। তবে জামাত
এইটা হলো ইসলামী দল রুটে যাওয়া এটা আমি মনে করি না বালা। মসজিদে তাহা বালা, মানুষকে দিনে নেওয়া বালা। আমার দিনের নবী কি ফাটি করছি? জামাত তো এটা কোনো প্রশ্ন ওঠে না। জামাত কি পৃথিবী থাকতে মনে হয় যে ক্ষমতা হইব, এটা বিশেষ হয় না। আমরা 14 গুণ হইলো গ্রামের ভোট, গ্রামে যেন চাই ফাঁস হইব। 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে ইসলাম। এছাড়া আমরা আর কিছু চিনি না। ব্রিজ, কালভার্ট, রাস্তা যত উন্নয়ন করার সব গ্রামের বাড়ি সব এই আওয়ামী লীগ সরকারে করছে। বিএনপির আমল একটা ইটের আদলা, একটা ইটের কোন কিছু শহরও লাগাইছে। আওয়ামী লীগ সারা ইলেকশন দিতেছে, এটা তো 1 নম্বর পার্টি। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী শুনাইছি, এইটা দিলে তো আমরা মানুষ একটা হাহাকারও পড়ে যায়। আমরা আর আওয়ামী লীগে যিনি করে গেছে এটা বলার মতন না। আমি তো সরকার বই তাই এই করম সেই করম কর্তার ভিতরে করিয়া লাইম, আমি অতদিন বাঁচাইতাম করে। আমরা শান্তিতে আসলাম, খুব শান্তিতে আসলাম। এখন যে অশান্তিতে আছি, গরু বাছুর মানে 5,000 টাকা লয়ে বাজারও যাইতারি না। তবে আমরা গ্রামের মানুষ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কিছু চিনি না, আর সাধারণ হলো ইসলামী চিনি। দয়া করিয়া আমি কই আওয়ামী লীগ সরকারে আমরা আবার চাই নতুন হলে ক্ষমতায় আইয়ে, তা আমরা লাগে খুবই ভালো হইব, এলাকাবাসীর লাগে, গ্রামবাসীর লাগে। আমি আওয়ামী লীগ করতাম চাই, এরা না করে একটা লোক কারো আমি আওয়ামী লীগকে বুথ দিয়াম। ফেসিস বলছে এটা ঠিক করছে না, কি ফেসিস করছে? এই দেশে উন্নয়ন করে কি ফেসিস হয় নাকি? যে দেশ যে উন্নয়ন করছে এই উন্নয়নে কোনো সরকারে করতেছে না। দোষ থাকলে ফেসিটানের দোষ আছে, সুদ থাকলে ফেসিটানের দোষ আছে, আমার বোর্ডের তো কোনো দোষ নাই। এই যে নতুন ক্যারিং এনসিবি না কিতাব বেরিয়েছে না, এই ফুলানে ছাত্ররা লাগে তো করতে পারে, এই ফুলানে লুয়ে জায়গা। আমরা চাই জামাতে যাও, তারা মানে যেভাবে চাঁদাবাজি না হয় দেশে, মহিলারা যেমন পদ্মাশীল হয়ে চলতে পারে, ওই জিনিসটা দিলে ভালো হবে। না এটা প্রভাব পড়বে, অঞ্জন আওয়ামী লীগ নাই, অন্ত প্রভাব নাই। আওয়ামী লীগ থাকলেও যে সিস্টেম, না থাকলেও একই সিস্টেম, প্রভাব কই পড়ে নাই। তো নির্বাচন যারা দিয়ে আসতে চাই আসবো, জনগণ দিয়ে যারা চাইবো তো সেটাই হবো। আমরা তো চাই সুস্থ নির্বাচন হোক, যেভাবে আমরা ভোট দিতে পারি, এটা আমরা আশা ভরসা চাই। আর জামাত যা দিলে একটু ভালো হইতো আর কি, মহিলারা পদ্মাশীল হইতো, এটা আমাদের চাই। ইসলাম ধর্মের চলুক দেশ, এটাই। জামাতে তো ভালোই লাগে রাজনীতি, বাইরে চাঁদাবাজি মাতামাতি হইব না। আর আওয়ামী লীগ যাক আর বিএনপি যাক আর যারাই যাক, সবাইতে চাঁদাবাজি। বিএনপি তো যাওয়ার আগে যে অবস্থা, যাইলে তো অবস্থা খারাপ। আমরা চাই জামাতে যাক, তারা মানে যেভাবে চাঁদাবাজি না হয় দেশে, মহিলারা যেমন পদ্মাশীল হয়ে চলতে পারে, ওই জিনিসটা দিলে ভালো হবে। হ্যাঁ, যেমন মারামারি কাটাকাটি না হোক, গরিব মানুষ যেমন বাঁচতে পারে, সব জিনিসের দাম দর কম রাখুক। আওয়ামী লীগ যাই মনে করেন দাম দর বাড়ায় দেয়, তার হইব না। আমরা চাই জামাতে যাক দেশে। না এটা প্রভাব পড়বে, অঞ্জন আওয়ামী লীগ নাই, অন্ত প্রভাব নাই। আওয়ামী লীগ থাকলেও যে সিস্টেম, না থাকলেও একই সিস্টেম, প্রভাব কই পড়ে নাই। তো নির্বাচন যারা দিয়ে আসতে চাই আসবো, জনগণ দিয়ে যারা চাইবো তো সেটাই হবো। জনগণ সবাই নির্বাচন করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, এনসিপি করুক, যারা নির্বাচন করুক। জনগণ যারা বুদ্ধি সেই ফাঁস, জনগণ যারা চাইবো তাই এটাই হবো। এনসিপিতে তো আমরা এটা নামটা হবে নতুন শুনতেছি, এনসিপি তো শুনি নাই, খালি যারা বুঝি ছাত্রদল কয় সেটা বুঝি। এনসিপির তো রাজনীতি হারা হবে নতুন নাম চাও, এরা কি বুঝবো তো সহজে শর্টকাটে। আওয়ামী লীগ সরকারে একটা কাজ করছে, মানে আপনার ঢাকা শহরে পদ্মা সেতু করছে, বরবিটি করছে, মেট্রো রেল করছে, ওইটা একটু উন্নত করছে। আর এছাড়া তো কোনো উন্নত দেখি না। দুর্নীতি তো সব জায়গাতে হয়েছে, মানে যে কোনো জায়গাতে একটা অটো রাখলে মানে অটো চাঁদাবাজি নিত, যেমন বিরুলে ব্রিজ যাইলে টাকা নিত, ওখানে এগুলো নাই। মানে ছাত্ররা আয়া মানে মারামারির পরে ওখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, সিন্ডিকেটটা নাই। কারণ আবার যদি নির্বাচন আয়া আবার এই সিন্ডিকেট শুরু করে, তে লাভ হইলো কি? কারণ বিএনপি আসে যদি আবার এই সিন্ডিকেটই করে, তে আবার লাভ দেবো কি? নামগো এদিকে কোনো ছাত্র দলের ফুলা বানায়, টাকা পয়সা চায়ও নাই, অটো কাছে আর এমনি কোনো দলমলা হয় না টাকার লাগিয়া। নির্বাচন নিয়ে তো আমরা চাই জামাতে যাক, জামাত যাইলে ভালো হবে। সব দলে নিয়ে মানে এরা বৈঠক নিয়ে সুস্থ নির্বাচন হোক, যে ফাঁস হোক সেই থাকুক দেশে ক্ষমতায়। বর্তমানে বড় ভাই বিএনপি লোক এখন বর্তমানে সব জায়গায়, দেশের সরকার নাই বলতে এরাই সরকার। বিএনপি যে সব লোক চাঁদাবাজ এরকম না, সরকার আসলে বোঝা যাবে যে কে কি করে। বললাম জুলুম জিনিসটা এখন বর্তমানে দেশে নাই। যেরকম আগে পুলিশ অত্যাচার করতো সাধারণ মানুষের লগে, এগুলো নাই। তারপরে আগে মনে হয় জায়গা জায়গা মাইর ধরতো, এগুলো নাই। বললাম এখন বর্তমানে ছিনতাইকারের আতঙ্কটা বেশি ভাই। এখন বিএনপি চাঁদাবাজি করে, এখন বিএনপির নামে যদি মনে করেন যে একজন চাঁদাবাজি করে নিয়ে যায় আরেক দলে, বা সাধারণ মানুষ যদি বলে কোনো দলই করে না। যারা আসবো আল্লাহ পাকে জানে কি হয়। বললাম দেশের পরিস্থিতি নিটলে আছে, মানুষ কাজ কাম করে শান্তি মতো খাইতে পারতেছে, কোনো জায়গায় কোনো ভেজাল নাই। আগে চাঁদাবাজ আছিল, এখন এগুলো নাই। আল্লাহর রহমতে গরিবরা এখন শান্তিভাবে খাইতেছে। না আলহামদুলিল্লাহ, এর অনুমানে এর জন্য দেশের আইন ভালো হয়েছে, মানুষ ব্যবহার আচার ভালো শিখছে। আগে যেরকম পুলিশের যেরকম ব্যবহার দুর্ব্যবহার ছিল, এই জিনিসটা নাই। বর্তমানে পুলিশের ব্যবহার অনেক ভালো, ঠিক আছে। আর দেশের বর্তমানে লোক যারা মনে করেন ভালো দিকে এগিয়ে নিতে চায়, তারা মনে করেন কোনো গ্যাঞ্জাম গ্যাদারিংয়ে পৌঁছতে পারে না।
এখন ওই যারা আউট পার্সেন্ট আগের যারা আসলো প্রায় গঞ্জাম লাগাই দেয়, এই সমস্যা, এই ছাড়া কোনো সমস্যা না। দল তো দুটোটাই ভালো বড় ভাই, দল এখন কোনোটাই খারাপ না। জামাতের লোক ভালো আর বিএনপির লোক ভালো, এখন ভোটের উছিলা যারা পাস হয় এই না, এটা ভুল কথা ভাই। একটা সরকার যদি না আসে তো আপনি তো বুঝতে পারবেন, সরকার আসলে বোঝা যাবে যে কে কী করে। এটা বিএনপি কি আর জামাতেই কি। বর্তমানে বড় ভাই বিএনপি লোক এখন বর্তমানে সব জায়গায়, দেশের সরকার নাই বলতে এরাই সরকার। এখন কথা হইলো এরা কিছু লোক ভেজাল করে, কিছু লোক মনে করে ভালো করে, যে যেরকম করে তার সেরকম ফল। বিএনপি যে সব লোক চাঁদাবাজ এরকম না, কিছু কিছু চাঁদাবাজের লেগে দলের বদনাম। যে তারিক যে ভাই রহমান ভাই বলছে ভালো মতন যে কেউ চাঁদাবাজি করো না, রিস্কালো গরিব হোক যার কালো অত্যাচার করো না। এখন দলের কিছু কর্মী আছে যে যারা খারাপ, এরা এইগুলো করতেছে। বর্তমানে ইউনূস সাহেবের আমলেই ভালো, শেখ হাসিনা তো মনে করেন অত্যাচারের নাডুগুডু হয়েছে। বর্তমানে মনে করেন দেশ আগের থেকে অনেক ভালো আছে, কোনো গরিবের কোনো পেরেশানি নেই ভাই, এটাই বলতে চাই। ঠিক আছে, আমি একটা সাধারণ মানুষ। আর সবথেকে বড় কথা কি, যে সরকারি আসুক যেন আঙুর রিস্কালের একটা সমাধান হয়, ভালোভাবে তারা খাইতে পারে। ঠিক আছে, এই যে এটাই একটা আবেদন, এছাড়া কিছুই না। আমি ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো আছে, ভালোভাবে খাওয়া দাওয়া হইতেছে, চলাফেরা কামারের জন্য ভালো। আগে তো পুলিশে ধরতো 1200 টাকা লাগতো, জুলুম করতো, হাতে পায়ে দলও ছাড়তো না। আর এখন এই জিনিসগুলো নাই বর্তমানে। মানে এটাই বলতে চাই যে সরকার ভাই সামনে মনে করেন নির্বাচন হইলে যে সরকার যদি ভালো করে, এই আশা বিএনপি হোক আর জামাতে হোক, বললাম জুলুম জিনিসটা এখন বর্তমানে দেশে নাই। যেরকম আগে পুলিশ অত্যাচার করতো সাধারণ মানুষের লগে, এগুলো নাই। তারপরে আগে মনে হয় জায়গায় জায়গায় মাইর ধরতো, এগুলো নাই। বললাম এখন বর্তমানে ছিনতাইকারের আতঙ্কটা বেশি ভাই। প্রশাসনে মানে এইটা একটু নজর দিলে একটু ভালো হয়। মানে এই যে মানুষজন মাইরা ধরে মনে রোডে গাড়ি ঘুরে নিয়ে যেতেছে, এখন এরা তো মনে করেন জামাতও না বিএনপিও না, নাম হইতেছে মনে করেন ছিনতাইকারী। এই ছিনতাইকারী মানে ঝামেলা করতে। এখন ভাই সামনে মানে যে দল ভালো হবে এই দলে সাপোর্ট করবো, এছাড়া কিছু। দল তো দুটোটাই ভালো মনে করেন হিসাবে। এখন বর্তমানে মনে করেন জামাতে তো আগে পরে আসে নাই, এখন জামাতের একটু লক্ষ্যটা বেশি। ঠিক আছে, জামাতে এখন সবাই চায় যে জামাতে একবার সুযোগ পাও। ঠিক আছে, এটা আমি বলতে কি যায় সাধারণ মানুষ রিস্কালা সবই জামাতের পক্ষে একটু সাপোর্ট। এই আছি তো মোটামুটি ভালোই, শরীর স্বাস্থ্য তো কোনো সমস্যা নেই, আল্লাহ পাক ভালোই রাখছে। তবে আমরা যে এই যে অটো গাড়ি চলাই, যে হিসাবে আগে ইনকাম হইতো এখন ইনকাম কম। যেখানে 40 টাকার ভাড়া সেখানে 20 টাকাতে যাওয়া লাগে। এরপরে অনেক যাত্রী হেঁটেই চলাফেরা বেশি করে, তাদেরও ইনকাম কম। 5 আগস্টেও ভালো ছিলাম, এখনো মোটামুটি আছি। এখন মনে করেন যে দেশের সরকার থাইভাবে সরকার না হলে আর কেমনে ভালো থাকা যায়, নিরাপত্তা একজন সরকার তো লাগেই। এখন আমাদের কাছে তো মনে হইতেছে যে আমরা বিএনপি কাছে ভোট দিলে বুঝি ভালো বেশি হবে। এখন তারা আগেও সরকার ছিল, এখন মাঝখানে ছিল না। এখন বর্তমানে যদি তারা আসে, তারা ওই অতীত ভাইবা যদি তারা মনে করেন যে না আমাদের জনগণ পাবলিক আমাদের নিজের মনে করে যদি তারা কাজ কাম করে, তাহলে বিএনপি ভালো থাকবে। এখন বিএনপি ক্ষমতায় গেলে তখন তারা কমই করবে, কারণ এখন তো মনে করুন যে পুলিশ এর কোনো আওতায় নাই। এখন যে যার যার মতন মনে করেন যে জোর জব্বর খাড়ায় মনে করেন যে কাজ কাম করতেছে, ইনকাম করতেছে। এখন বিএনপি চাঁদাবাজি করে, এখন বিএনপির নামে যদি মনে করেন যে একজন চাঁদাবাজি করে নিয়ে যায় আরেক দলে, বা সাধারণ মানুষ যদি বলে কোনো দলই করে না আমি বিএনপি করি, এখন এই হিসাবে যদি তারা চাঁদাবাজি করে তো এটাও তো বলা যায় না। বিএনপি চাঁদা নেওয়া জায়েজ মনে করি না। বিএনপিকে তো আমি খুব ভালো দল হিসেবে জানি। আমি জানি বিএনপি গণমানুষের দল করে। যে প্রতীক ধানের শীষে দিতে পারি না, এটা আমার একটা আক্ষেপ আছে। এটা শুধু আমার আক্ষেপ না, আমার মতো অনেক তরুণ প্রজন্মের আক্ষেপ আছে যে তারা তাদের যৌবনে প্রথম ভোটটি দিতে পারেনি। বিএনপির অতীত কর্মকাণ্ড সম্পর্কে আমার মতামত এই, কৃষিতে বিপ্লব দেখেন, সেটা বিএনপির অবদান। আমরা আশা রাখি যে আমাদের তরুণ সমাজের যে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, এটা আমরা বিএনপির কাছে পাবো। নারী থেকে শুরু করে কৃষিখাত থেকে শুরু করে সর্বত্রই বিএনপির অবদান আছে, এটা আমরা প্রমাণিত। চাঁদাবাজি হচ্ছে, এটা অনেক জায়গাতেই হচ্ছে। এটা শুধু যে বিএনপি করতেছে এমন না। আমাদের বিএনপি থেকে যে 5 তারিখে যখন স্বৈরাচার পতন হয়, সেই মুহূর্তে আমাদের নেতা সাইফুল ইসলাম বলে দিয়েছে যে ব্যক্তির দায় কখনো দল নিবে না, এমনকি আমি সাইফুলও নিব না। তো যে ব্যক্তি চাঁদাবাজি করছে তাকে অবশ্যই জনগণ আইনের আওতায় তুলে দেখ, এটা আমি মনে করি। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এই যে ছাত্র আন্দোলন, এই যে 5 তারিখের আগে যে ছাত্র মানে যে জনতার আন্দোলন, এখানে উনি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন, এটা জনগণ এবং ছাত্র জনতা জানে। 5 তারিখের আগ মুহূর্তে পীরগঞ্জের অবস্থা অনেকটা ভয়াবহ ছিল।
বিশেষ করে যে ফেসবুকে সরকার বিরোধী স্লোগান, সামনাসামনি সরকারের সমালোচনা, এতে অনেকে বাধা দেয়, যেটা বাকস্বাধীনতা হরণের মধ্যে পড়ে। যে আমি আমার কথাটা স্বাধীনভাবে বলতে পারতেছিলাম না, অনেক রক্তচক্ষু উপেক্ষা করে আমি আমার কথা সকলের মাঝে বলেছি। আমি আশা করি নির্বাচন সুষ্ঠু যদি হয়, বিএনপির সম্ভাবনা শতভাগ। বিগত সময়ে কেউ নিজের মতো করে ভোট দিতে পারে নাই, স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। এমনও দেখা গেছে যে ভোটার যাওয়ার আগেই তার ভোটটা হয়ে গেছে, সে ক্ষিপ্ত হয়ে চলে এসেছে। তো এবার আমরা মনে করি যে এবারকার ভোটটা হবে উৎসবমুখর পরিবেশে। বিএনপি জনগণের রাজনীতি করে, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে না, এটাই পার্থক্য। আপনি যে গাড়ি চালাচ্ছেন এই গাড়িটার নাম্বারটা পর্যন্ত আপনি বলতে পারেন না, আপনি ড্রাইভার হিসেবে পারফেক্ট না। নাম্বারটা পর্যন্ত বলতে পারেন। আপনি বলছি যে গাড়িতে আপনি আছেন এই গাড়ির নাম্বার আপনি বলতে পারেন। আপনি এতটুকু কমন সেন্স নিয়ে আমরা চলাফেরা করি না। আপনি যে গাড়ি চালাচ্ছেন এই গাড়িটার নাম্বারটা পর্যন্ত আপনি বলতে পারেন। আচ্ছা, আপনি কোন শ্রেণীর চালান বলেন তো? লাইসেন্সে আপনি কোন শ্রেণী আছে বলেন তো? আমারটা ভারী, হেভি। গাড়ির নাম্বার কত বলেন? আপনার গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 12-34-700। এত বড় একটা গাড়ি চালার নাম্বারটা মনে রাখতে হবে। আজকে যখন স্টার্ট দিতেন তার আগে তো আপনি খেয়াল করা উচিত। লাইসেন্স করছেন? কি কি লাইসেন্স? আমার মোটরসাইকেলের সব আছে, রিমেলের আছে, হালকা আছে, মাইক্রো চারটেই আছে। মোটরসাইকেল, মিডিয়াম শ্রেণীর গাড়ি আর রিমেলের সাইকেল আপনি আছে অনেকগুলো টাকা দেব। ফর্মটা যদি সাইন করে আমাদের আগে পাঠিয়ে আপনাদের লাইসেন্স করতে দিচ্ছেন, এটা কোন শ্রেণীর লাইসেন্স বলেন তো? সব আছে। এটা হলো রোড পার্কিং, এটা হলো ট্যাক্স, এটা হলো ফিটনেস, আর এই যেটা এই আপনি কত কাগজ রাখার দরকার নেই, 4টা কাগজ দেখে আমার দরকার এগুলো লাগে অনেক সময়, এই জন্য রাখছি। আপনি 4টা চেক করে দেন। আমাদের কোম্পানির গাড়ি তো কাগজ আপডেট না না ঠিক আছে, এবং লাইসেন্সও মনে হয় আমার 30 বছর ড্রাইভিং বয়স থাকাটা জরুরি। জি জি, আমার এই বোঝেন অনেক। ঠিক আছে, গাড়ি ছাড়া কেন
আপনার সাথে রাখা কি ইম্পর্টেন্স মতো পড়ে না? হয়ে গেছে গাড়ি কাজ চলছিল তো এই কারণে বাইক দিয়ে করছে আমার জানা না আপনি ড্রাইভার হিসেবে পারফেক্ট না। ড্রাইভার হিসেবে পারছেন আপনার সাথে রাখা উচিত না, না করলে কথা না, কথা বললাম না ঠিক আছে। আপনি নেক্সট টাইম এটা আর ঠিক করা হবে। লেখা আছে লেখা আছে পড়ালেখা পুরো লাইসেন্স কর্ম শিখছি কর্ম করে তো খাইতে হবে। মিনিমাম তো অর্থ চিনি পারতে হবে, মিনিমাম তো লাইট লাইট মানে হালকা হালকা যার কম চালাবে এখানে বলছে হালকা যার কম অভিযান বলতে ওরা যেটা করছে ঠিক আছে, এগুলো দেখা দরকার। মানুষের এই গাড়ির কাগজপত্র ওকে দেখলে রাস্তার কোনো ভোগান্তি নেই। আর যদি আপনার না থাকে তাহলে ভোগান্তি আছে, মামলা দিলে দেখা গেছে ড্রাইভাররা বলতেছে ওরা মামলা দিতেছে, ইয়ে করতেছে, এইগুলো আর কি। আর আমার কাগজপত্র কমপ্লিট আছে, আমার শক্তি আছে, আমি দাঁড়া একটা কথা বলতে পারি। আমরা ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি। বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম সহ একদল সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী গাজায় মানবিক সহায়তায় পৌঁছাতে যে জাহাজে করে যাচ্ছিলেন তার উপর দিয়ে গেল রবিবার একটি সামরিক বিমান উড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে 5 অক্টোবর বিকালে ভূমধ্য সাগরের আকাশে। লাইভে দেখা গেল সামরিক বিমান কনসাসন্স নামের ওই জাহাজ থেকে শহীদুল আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা একটি লাইভ সম্প্রচারে বিমানটি আকাশে উড়ে যেতে দেখা গেছে। ভিডিওতে অধিকার কর্মী উইলিয়াম আলেকজান্ডার বলেন, আমাদের চারপাশে কয়েকবার চক্কর দেওয়ার পর একটি বড় সামরিক বিমান আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। তারা চাইলে একবার চক্কর দিয়ে তথ্য সংগ্রহ করতে পারত। এরপর তারা থাইল্যান্ড ম্যাডলিন ফ্লিট এর দিকে চলে গেছে, সম্ভবত আরও কিছু তথ্য নিতে। আমরা শতভাগ নিশ্চিত নয়, তবে এটি ইসরায়েলি বিমান বলে ধারণা করছে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে তারা। লাইভ চলাকালীন জাহাজের এক যাত্রী অন্যদের সতর্ক করে বলেছেন, সতর্ক থাকুন, ধীরে চলুন, স্বাভাবিক থাকুন, ওদের আমাদের সঙ্গে খেলা করতে দেবেন না। একজন চিকিৎসক বলেছেন, আমরা গাজাবাসীর জন্য ঔষধ ও স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছি। আমাদের এই যাত্রা তাদের প্রতি সংহতির প্রতীক। আরেক যাত্রী যোগ করেন, গাজা সম্পর্কে অনেক পড়েছি ও শুনেছিও। সেখানে যেতে পারলে এটা আমাদের জীবনের বিশেষ অভিজ্ঞতা হবে। আমি বিশ্বাস করি গাজা পুনর্নির্মাণ সম্ভব এবং এই গণহত্যা একদিন শেষ হবে না। মানবিক সহায়তায় মিশন কনসাসন্স জাহাজটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়াশনস ও থাইল্যান্ড ম্যাডলিন্স টু গাজা নৌবহরের অংশ। এই বহরের উদ্দেশ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙার শান্তিপূর্ণ প্রচেষ্টা। এই মিশনে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও চিকিৎসক, যারা গাজাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে যাত্রা করছেন।
আমাদের ব্যক্তিগতভাবে কোনো কিচ্ছু চাওয়ার নাই, আমরা পুরা দেশেরই যেন শান্তি থাকে এটাই আমাদের চাওয়া, পুরা দেশকেই যেন শান্তি রাখে। আমরা কোনো দল করি না, আমরা কৃষক মানুষ অতটুকু অগ্রসর হতে পারি নাই, ওটা এমনি একটা বদনাম আমরা করবো না। কিন্তু আমার এলাকার তো আমি জানি যে আওয়ামী লীগ সরকারে কখনো জন্য আমার এলাকায় কোনো ভালো আমরা কোনো কাজ দেখিনি। আমরা 1 টাকা জিনিস 6 টাকা দিয়ে কিনতে হয়েছে, এটাই আমাদের কষ্ট বড়। আর আমরা হাট বাজারে যে জিনিসটাই নিয়ে গেছি সেটা আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারিনি, ভয়ানক কষ্টই পাইছি। ইনার ভালো মন্দ তো ইনি এই আপাতত কয়েকদিনের ব্যাপার, ইনার ভালো মন্দ আমরা এখনো কিচ্ছুই বুঝিনি। দেশ শৃঙ্খলার মধ্যেও আছে, কাটা মারা এই ধরনের এলাকাতে আমি তো দেখছি না কিছু মারা ধারা খুন খেরাপত, এটাই ভালো। চালের সাথে তো মনে করেন না, শুনে চালের সাথে চাল হলো চাল ডাল তা বাদ তরি তরকারি এগুলো সরকারের কোনো অনুদান দিতে পারবে না। এটা উৎপাদন হলে দাম কমবি, না হলে দাম বেশি হবে। যেরকম আলুটা বেশি আছে, এখন আলুর দাম কম। আরে ওরা তো শখ কৃষি খাতে যারা নীতি ওরা তো আর মূর্খ নয়। আচ্ছা যা যে লোকগুলো আছে ছিল তো এলাকার লোক, যে মনে করে যে এখন যে এমপিটা আছে ওই যে সাধারণ কৃষকের লোকের মতো, তারা সেটা জানবে না। নুরুল আমিন সাহেব জানবে না তারা কি করতে হবে, কি না করতে হবে। দেশ শান্তি থাকা, দেশে শান্তি থাক মানে এই যে মানুষ মদ জুয়ে এই যে গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। এলে যদি মনে করে দমন করে, নামাজ কালাম যদি ঠিক মতো মানুষ পড়ে, তাহলে সকলে তো মনে সমাধান হওয়া যাবে। এই ডক্টর ইউনূস আইসে প্রত্যেককে দেশটা আমার রুট মতো আরম্ভ হয়েছে। শেখ হাসিনা ছাড়া এই দেশ চলতো না। শেখ হাসিনা সরকার বারবার দরকার। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের দেশে উন্নত হচ্ছে। আর এখন দেশটারে নরকের তলে নিছে গা। ছাত্র নেতারা এরা তো বন্যার কথা কইয়া বেতনি টিয়া নেতারা আর আত্মস্বজন করেছে। আর কি বন্যাতে দিছে, হেরাই তো বউ ফুলান লই এখন মডেল করে চলে। বর্তমান দেশের পরিস্থিতি কি, একটা গাড়ি তৈয়া ফুলান ঘর ঘুমাইতে না, দেহাইতে চুরি হলে লয়ে জায়গা, রাস্তাঘাটে কিছু লইয়া বাড়িতে না। এই ডক্টর ইউনূস আইসে প্রত্যেককে দেশটা আমার রুট মতো আরম্ভ হয়েছে। শেখ হাসিনা ছাড়া এই দেশ চলতো না। শেখ হাসিনা সরকার বারবার দরকার। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের দেশে উন্নত হচ্ছে। আর এখন দেশটারে নরকের তলে নিছে গা। হ্যাঁ, শহর মরে গেলে 10,000 20,000 তেল বাড়ি জানা, চুরি দেহায়া অস্ত্র দেহায় লয়ে জায়গা, এইগুলা চলতেছে দেশটা মেয়ে। ছাত্র নেতারা এরা তো বন্যার কথা কইয়া বেতনি টিয়া নেতারা আর আত্মস্বজন করেছে। আর কি বন্যাতে দিছে, হেরাই তো বউ ফুলান লই এখন মডেল করে চলে। কারে দেখে এই দুনিয়া আমরা টিয়া নিয়া পাবলিক টিয়া নিয়ে এরা সব আত্মস্বজন করেছি। এরা তো দেশ গেলে দেশ চলবো, দেশ আর বেচবো। হ্যাঁ, এই যে আমরা ছোটবেলা শুনতাম যে ভাগ বাহিনী আমরা দেশের আমরা মা বোনের ইজ্জত লুটে নিছি, সেই দেশের লগে হেরা হাত মিলাইছে পাকিস্তানের লগে মিলাই। এখন আমরা দেশটারে ব্যস্ত হইতাছে, সেনমারি বেচলবো, তা আমরা লাগে দেশ কি রাখতেছে। এরা কি চাইছে? এরা দেশ চলতো না। শেখ হাসিনা সরকার ছাড়া এই বাংলাদেশ চলতো না। শেখ হাসিনা সরকার বাড়ার আমরা দরকার না। এরা দল এটা দলে আমরা চলতো না। আমরা দরকার শেখ হাসিনা সরকারই দরকার। শেখ হাসিনা সরকার ছাড়া এই দেশ চলতো না। আর জামাতে ইসলাম এরা তো রকার টেলবো, এরা আল্লাহ আকবর কইয়া একটা কুব মারে, আল্লাহ আকবর কইয়া কুব মারে। হ্যাঁ, এরা আলো দেশে বড় সন্ত্রাস। এরা আল্লাহ এরা মানুষ মারলে বলে গুণ হয় না, আর পাবলে মারলে বলে গুণ হয়। জামাত ইসলামের কই আইন পাইছে, একটা ফুজুরে মানুষের ঘরে কায়া ইতানে হ্যাঁ মুড়া হয়েছে 10টা পাবলিক পাতন একটা ফুজুরের লগে কায়া কি মুড়া হয়েছে, লাত মারা দিব ভালো 10টারে একবারে। এরা খুব মারে টাস করে উঠে। হাসানা মা যে উপকার করছে, আমার মা জন্ম দিয়ে গেছে, আমার আপন মা আমারে সান্ত্বনা দিতে পারলো না। এই ঘরগুলা আমার হাসানা মা দিছে, আল্লাহ রহমতে দিছে। আমার মাল লাগিল আমি দোয়া করি শেখ হাসানা আবার শান্ত মতো আবার দেশে ফিরে আইতে পারে। ওখানে আমি 4 বছর ধরে সুখে আছি, খুব আরামে থাকতেছি, আরামে খাইতেছি। একটু ভাত মাছের একটু কষ্ট হয়, আমার স্বামী একটা ভূত নাই আমার। ঘরটার মধ্যে খুব শান্তি মতে থাকতেছি, শান্তি মতে ঘুমাইতেছি, সব কিছু। এই এলাকার মানুষও ভালো সম্মান করে, আমরা আদর করে আমরা আছি। ওখানে আমরা 2টা কলেতে একটা কলও নাই, ভেঙে গেছে গা। ওখানে আমরা কই আমরা এই এনতে কেমনে কি করবাম, তেও কলমল ঠিক করি। ওখানে সিমেন্টের দরকার, কটি বালু ইয়ার দরকার। এই ঘরগুলা আমার হাসানা মা দিছে, শেখ হাসিনা দিছে, আল্লাহ রহমতে দিছে। আমার মাল লাগিল আমি দোয়া করি শেখ হাসানা
আবার নি শান্ত মতো নি আবার নি দেশে ফিরে আইতে পারে এই এই দোয়াটা করি আল্লাহর দরবারও পাকে পাঞ্জাতনে আল্লাহ তুমি রহমত করো আমার ভাসানা মারে দয়া করো আপদ বিপদতে বাঁচায় রেখো জ্বর চবান থেকে বাঁচায় রেখো আগুন পানিতে বাঁচায় রেখো দুশ্মনের হাত থেকে বাঁচায় রেখো মনের আশা আল্লাহ তুমি পুরা করো আমরা যেমন আশা পুরা করছে গরিবের মিসকিনের লুলা আতুর ব্যাংরা সবাইকে সান্ত্বনা করছে সেরে যেন আল্লাহ সান্ত্বনা করে 10 বাপ ভাইয়াজন শান্তি মতে তাহে 10 জন গন্ডগোল জন আর নাও হয় 26টে গড় 26টে গড় কেউরই বাড়িঘর নাই এন 10-12 জন প্রতিবন্ধীও আছে বাড়িঘর নাই গিয়া সবাই অনেক এন বাসাই নাই গিয়া ডাকা টুকাকে কেউ ভিক্ষা করে কেউ কাম করে কেউ রিক্সা চালা বুঝুন না এমন টেকে এই যে কলটা এই যে দেখুন ভাঙ্গে গেছে গা নিচে দেও ভাঙ্গে গেছে গা উঠে দেও ভাঙ্গে গেছে এই কলের মাথাটা চুরি করে লয়ে গেছে গা ওখানে এই কলও নষ্ট এই কল পানির একটু কষ্ট করি খালি তো এই এলাকার মধ্যে এই সাপ্লাই আছে আমরারে কইছে তোমরা জয় কলসি লাগে ওই কলসি পানি আনিয়ে খাও তোমরা আমরা মেহমান তোমরা যাইবা কই বুঝছেন তা আমরা এই এলাকার মধ্যে আমরা শান্তি পাইছি আমার হাসানা মাল লাগিল আমরা দ করি বুঝুন দুজো একজনে মাইরেও ফালা তো মাইরা লাগ আমার মারে কি বলতে পারবাম আমার মারে আমি বলতে পারতাম না হাসানা মা যে উপকার করছে আমার মা জন্ম দিয়ে গেছে আমার আপন মা আমারে সান্ত্বনা দিতে পারলো না বাত কাপড় খাওয়া হিন্দাইছে ওখানে সান্ত্বনাটা মরণকালে পাইলাম হাসানা মা ওই দিছে ওখানে হাসানা মাল লাগিল আমি খুব দ করি আমার স্বামীও দ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দ করি আমি একটু পাগল মানুষ মাথা একটু ডিস্টার্ব আছে ছোট থাকতেই আমি পাগল শেখ হাসিনার যেন আল্লাহ যেন আবার এই বাংলা মাটিতে যেন আনে আমরা দেখতাম এই আফিত্তি আমরা এই দোয়াটাই করি সবার কাছে এই দোয়াটা চাই আল্লাহর কাছে কই আল্লাহ তুমি তারে আপদ বিপদে বাঁচায় রেখো জ্বর চবান থেকে বাঁচায় রেখো আগুন পানিতে বাঁচায় রেখো দুশ্মনের হাত থেকে বাঁচায় রেখো ব্যবসা বাণিজ্য সবাইকে আল্লাহ তুমি বরকত দিও আমরাও আল্লাহ শান্তি মতে রাখছে ওহন তো মনে করুন আমরা তো আগে আগে অনেক কিছু পাইছি ওহনও আমার স্বামী বাতা ফাইতাছে বাউল বাতা ফাইতাছে টুকটাক গান গাইতো আমি যন্ত্র বাজাইতাম মন্দিরে বাজাইতাম ডগ্গি বাজাইতাম স্টেশনে স্টেশনে বাজারে বাজারে আমার স্বামী গান গাইতো একতারা দে তখন আমার স্বামীরে যে শিরানো গান হয়েছিল পরে আমি গেছিলাম আমার স্বামী গেছিল গ্যাসের যন্ত্র বাজাইছি একটা গান গাইছি এই গানে ফাঁস হয়েছে আমার স্বামী বাউল বাতাফা এরপরে আবার প্রতিবন্ধী বাতাও ফা ওখানে যেন আমার বয়স হয়েছে না কাঠের মধ্যে কমলে হাতি কেলাল আমার একটা বইতেছে হাসানা দিছে হাসানা মা দিছে মা যেমন দিছে মাল লাগিল দোয়া করি জীবুত লয়ে দোয়া করি আমার 3টে মেয়েও দোয়া করে দর্শকই দোয়া করতেছে হাসানার লাগি একলা না সবাই সবাই হাসানার লাগিল দোয়া করতেছে আমরা যদি মরণও তো বাবা আমরা মরবাম তবে মরবাম তো বলবো না জীবনে বলতে পারতাম না বাপ মা জন্ম দিছে ঘর বাড়ি দিতে পারলো না এই হাসানা আল্লাহর রহমতে কেমনে ঘর বাড়ি দিছে তখন তার লাগিল দোয়ারতাম না দোয়ারবাম কাল লাগিল আমরা দ করার লাগতো না আমরা ভিতরে রাত্রে যখন ঘুমাই কারেন্টের তলে এইবারে ফাঙ্কাটা সাইরে ঘুমাই আমরা রোপু তারে দ করে তার কোনো অমঙ্গল হবে না আল্লাহ তারে শুকরিয়া রাখুক আল্লাহ তারে সান্ত্বনা করুক তার সান্ত্বনাটা চাই তার লাগিল তো জীবন দিতে হয় তো জীবন দেম একদিন তো মরণ আছে ওই বিগত 15-16 বছর ধরে একটা কথা আপনারা শুনে অভ্যস্ত ধর্ম যার যার উৎসব সবার আমার প্রশ্ন হচ্ছে যদি ধর্ম যার যার উৎসব সবার হয়ে থাকে তাহলে ঘুরে ফিরে কেন কোরআন শরীফকে বেছে নেওয়া হচ্ছে কেন কোরআন শরীফকে বেছে নেওয়া হচ্ছে অবমাননা করার জন্য আমার একটাই প্রশ্ন কোথায় সেই প্রগতিশীল সমাজ কোথায় সেই শিল্পী সমাজ যারা মুসলিম নামধারী হয়ে যারা এই দুর্গা পূজায় তিলক দিয়ে পূজায় উদযাপন করছে কোথায় আজকে তারা এই যে কোরআনকে অবমাননা করা হচ্ছে তারা কেউ তাদের কোনো ফেসবুকে রাস্তায় ব্যানার নিয়ে কোথাও তাদেরকে কেন পাওয়া যায় না তার মানে কি আমরা ধরে নিতে পারি তারা আসলে হচ্ছে কি ভারতীয় হিন্দুকামী একটা রাষ্ট্র পরিণত করতে চায় এই রকম আর করতে দেয়া যাবে না কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন
আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে? কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম জায়েজ হবে? কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে? কেন গভর্নমেন্টের সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে? কথায় কথায় হিন্দুদেরকে এই যে আমরা সাপোর্ট দিচ্ছি, আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোনো ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, তবে কেন এইরকম একটা উচ্চমানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে? তারপরেও তাকে কয়েকদিন পরে আপনারাই দেখবেন যে বহাল তবিয়তে আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনারা কোরআনকে বিশ্বাস করে থাকেন, তবে আপনারা প্রতিবাদ করুন। এই দেশ আমার, সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো, কেউ কারো ধর্মকে অবমাননা করবো না, হতে দেওয়া যাবে না এই বাংলায়। সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি, হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না? করতে বাধ্য। ঠিক ঠিক কিনা বলেন? আপনি আপনার ধর্ম করেন, আমি আমার ধর্ম করি। আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন হুজুরকে দেখেছেন তাদের গীতাকে, তাদের বাইবেলকে অবমাননা করতে? একটি নজির নাই। তাহলে কেন কেন আমার ধর্মের কোরআনকে, সর্বোচ্চ কোরআন শরীফকে কেন অবমাননা করা হবে? আপনাদের কাছে আমরা এই প্রশ্ন, কোথায় সেই সুশীল সমাজ যারা তিরকাকে পূজা যায়? লাস্ট 3 দিন আগে পূজা শেষ হয়েছে। আপনারা কেউ বলতে পারবেন একটা শিল্পী, একটা প্রগতিশীল সমাজ, একটা টিচার যারা জাতির মাথা, তারা কেউ এটাকে প্রতিবাদ জানিয়েছে? আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তাহলে কেন বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হবে? কোরআন মাজিদে এর উপর পা রাখা হবে। এবং এটা যখন একজন ব্যক্তি করলেন তখন কি বলা হচ্ছে যে তার মানসিকভাবে সে অসুস্থ। সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়? এবং সে যখন এই অবমাননা করলো তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঘটনা যদি পুজোর কোনো মণ্ডপে সাধারণ কোনো ঘটনা দিয়ে হতো, তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা, তাহলে এখানে বুদ্ধিজীবীদের মেলা বসে যেত। তারা বলতো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা ভালো নেই, বাংলাদেশে যারা মাইনরিটি আছে তারা ভালো নেই। তাহলে আজকে তারা কোথায়? তারা কি কোনো বিশেষ এজেন্ডা সার্চ করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে? তাদের বুদ্ধিজীবিতা কেন? তারা কি নিরপেক্ষতায় বিশ্বাসী না? তারা কি যার যার ধর্ম পালনে বিশ্বাসী না? এবং যার যার ধর্ম তার মতো পালনে এবং শ্রদ্ধাবোধে তারা বিশ্বাসী না? যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে আজকে আমরা কেন দেখতে পাচ্ছি না কোনো বুদ্ধিজীবীকে এখানে এসে তার কোনো প্রতিবাদ জানাতে? কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখছি না প্রতিবাদ জানাতে। আমি চাইবো এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর সে যদি এখন মানসিক কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি এরকম করে থাকে তাহলে তো সে তো সেফ নয়, তাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা তার করতে হবে। এখন যদি কোনো এজেন্ট এসে তাকে হত্যা করে তাহলে কি বলা হবে? বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে। কি বলা হবে? যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে, একজন হিন্দুকে হত্যা করা হয়েছে, তার মত প্রকাশের স্বাধীনতা, সে মত প্রকাশের স্বাধীনতা, সে তার মত প্রকাশ করবে, এই জন্য তাকে হত্যা করা যায় না। এইরকম নানা ধরনের আমরা তখন দেখবো প্রোপাগান্ডা চালাচ্ছে। তো অবশ্যই সেই শিক্ষার্থীকে যদি সে সুস্থ থাকে তাকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যদি সে অসুস্থ হয়েই থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে এইভাবে বাইরে খোলামেলা হাঁটতে দেওয়া যায় না, কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, সম্প্রতি এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী এই ঘটনায় মদত দিয়েছে বলে আমরা মনে করি। এবং যে কোনো ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা শুধু কোরআন বলে নই, যদি গীতা, বাইবেল বা যে কোনো ধর্ম, যে কোনো ধর্মীয় স্থাপনা এবং যে কোনো ব্যক্তিকে এরকম ভাবে অবমাননা করা হয়, আমরা সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিব। আজকে যে ঘটনা ঘটেছে, একজন মুসলমান হিসেবে এটা অবশ্যই বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে এবং তারা স্পষ্টতই এটাতে অনেক বড়ভাবে রিয়েক্ট করতো। কিন্তু তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যে তারা এখনো পর্যন্ত এমন কিছু করেনি যেটাকে বাজেভাবে ফ্রেমিং করা যায়। কিন্তু যদি সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয়, এজেন্সির মাধ্যমে যদি তাকে হত্যা করা হয়, তাহলে এটার দায় চাপানো হয় বাংলাদেশের হুজুরদের উপর, তৌহিদি জনতার উপর। এবং নিশ্চিতভাবেই এই ঘটনার পিছনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি। এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার স্পষ্ট তদন্ত করে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যদি সে অসুস্থ হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু যখন কোরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল
সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ 17 বছরের ফেসিবাদী শাসনে মানে একটা পূজা হবে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না, এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেনে নেওয়াই কঠিন ছিল। তো বর্তমান সরকারের আমলে দুর্গাপূজার মতো একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার কারণে বাংলাদেশের মধ্যে তো আছেই, পাশাপাশি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও মাথা খারাপ হয়ে গেছে দুর্গাপূজায় কোনো ঝামেলা কেন হইল না। তারা ওই শান্তিপূর্ণ অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরেও ফরিদপুরের মধুখালীতে পূজা মণ্ডপে আগুন দেওয়ার অভিযোগে 2 ভাইকে আরশাদুল এবং আরশাফুলকে হত্যা করা হয়েছে পিটিয়ে। আমরা তখন বাংলাদেশের জনগণকে বলেছিলাম, আপনারা দয়া করে শান্ত থাকুন, সরকারের উপরে আস্থা রাখুন, সরকার যেহেতু আপনাদেরই সরকার, সে এই ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরে 5ই আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামে আলিফ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখনও আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন, আপনারা ধৈর্য ধরুন, যেহেতু এই সরকার আপনাদেরই সরকার, সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এবং সর্বশেষ গতকালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এমন ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে কেউ 5ই আগস্টের পরে ঘটাবে, এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সকাল 9টার ঘটনা যখন রাত 11টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্জরে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রদর্শন না করত, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রোপাগান্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। যেহেতু বাংলাদেশ নামক রাষ্ট্র সকল ধর্ম মতকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়, আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুশীলগণ সবাই প্রচুর বক্তব্য রাখেন, প্রচুর কথা বলেন, প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে এসে হাজির হন। কিন্তু যখন কুরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে, তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল, সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি। এবং সেই সাথে আমরা দেখছি যে যেই লোক এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে বলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ, তিনি মানসিক রোগী, তিনি হ্যান, তিনি ত্যান, এই ধরনের নানান কথাবার্তা তারা বলছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি রোগী হন, তার তো থাকার কথা মানসিক হাসপাতালে, তার তো থাকার কথা পাগলাগারে, কিন্তু তিনি কিভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছি 5ই আগস্ট পরবর্তী সময় থেকে, এবং আমরা পরবর্তী সময়েও এই ঘটনা যাতে অন্য কোনো দিকে মোড় না যায় সেই দিকে আমরা সকলেই সচেষ্ট থাকবো। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের অন্যতম আমাদের একজন সহযোদ্ধা এবং অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ ভাইকে।